একদিন একদিন আসেন ইউনিভার্সিটিতে, একটু প্যান্ডেমিকটা যাক। জি শিওর। আপনাকে শুনতে পাচ্ছি না আমি। শোনা যাচ্ছে না মনে হয়। আমরা এই দুইজন অতিথিকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত অতিথি ডক্টর রহমান নাসির উদ্দিন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর শিরিন শাহজাহান নওমি। একটু পরে আমাদের সাথে আরেকজন সম্মানিত অতিথি যুক্ত হবেন, বিশিষ্ট সামরিক বিশ্লেষক মেজর এমদাদুল ইসলাম। দর্শক, আপনাদেরকেও আজকের অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটি হচ্ছে আমেরিকা এবং বার্মার নির্বাচন বিষয়ে এবং পরবর্তী আমাদের যে রোহিঙ্গা ইস্যু, এই ইস্যুতে বাংলাদেশ কি কি সফলতা ব্যর্থতার দিকে যাবে, কি কি সুবিধা পাবে, এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আরো একজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন, মেজর এমদাদুল ইসলাম, যার কথা একটু আগেই বলছিলাম। দর্শক, আপনার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি অতিথিদের সাথে কথা বলবার জন্য। আপনারাও আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আপনারা কমেন্টস এর মাধ্যমে, ইনবক্সে অথবা 01919317316 এই নম্বরে ফোন করেও আপনারা আপনাদের প্রশ্ন জানাতে পারেন আজকের বিষয়বস্তুর উপর। আমি প্রথমে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মেজর এমদাদুল ইসলাম আপনাকে। আজকের যে আলোচ্য বিষয় সেটি নিশ্চয় আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা আমেরিকা এবং বার্মার নির্বাচন নিয়ে কথা বলবো। তো এই বিষয়ে আপনার কাছ থেকে প্রথমে আমি যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে আমেরিকার যে ইতিমধ্যে নির্বাচনটি শেষ হয়ে গেল, সেই নির্বাচন নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার বিশ্লেষণ কি হবে? এবং এর আগে আপনাকে একটু অনুরোধ জানাচ্ছি আপনার মাইকটা আনমিউট করবার জন্য। ইমদাদুল ইসলাম, আপনাকে শুনতে পাচ্ছি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে আমেরিকার যে নির্বাচন ইতিমধ্যে সমাপ্ত হয়ে গেল, সেই নির্বাচনটাকে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করবেন সেই বিষয়টি জানতে চেয়েছিলাম আপনার কাছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসলে আমি একটু লিটল বিট লেট ইন জয়নিং উইথ ইউ। আপনাদের সাথে যোগদান করতে আমি একটু দেরি করে ফেলেছি, সেজন্য যারা দর্শক আছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে আমি মহাতির মোহাম্মদের একটা খোলা চিঠি, অর্থাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, বিশ্বখ্যাত একজন রাজনীতিবিদ মহাতির মোহাম্মদের একটা চিঠির একটা অংশ আমি আগে দর্শকদের উদ্দেশ্যে নিবেদন করতে চাই। সেটা হচ্ছে, মহাতির মোহাম্মদ বলেছিলেন খোলা চিঠিটাতে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে আমরা, এটা আমাদের কোনো কনস্টিটিউয়েন্সি, আমরা ভোটারও নই, আমরা সেই এলাকার কোনো কিছু আমাদের, কিন্তু এই নির্বাচনটা বিশ্বের প্রতিটি নাগরিককে কোনো না কোনোভাবে এটা এখানে জড়িয়ে ফেলে, অর্থাৎ প্রভাবিত করে। তার কারণ হচ্ছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তগুলো আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ নয়, শুধু ইউরোপীয় দেশগুলোকে, উন্নত দেশগুলোকে প্রভাবিত করে। যেমন রাশিয়া, চায়নাকে, ইউরোপীয় ইউনিয়নকেও প্রচণ্ডভাবে ঝাঁকুনি দেয়। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে নিয়ে আমাদের আগ্রহ এবং আমরা প্রভাবিত হওয়ার আমাদের যেটা সেই বিষয়, ওখানে উনি বলেছিলেন যে আপনি যদি নির্বাচিত হন, মার্কিন রাষ্ট্রপতির উদ্দেশ্যে বলেছিলেন, আপনি আমাদেরকে উপকার না করেন কিন্তু আমাদের ক্ষতি না করার ব্যবস্থা করবেন। আমরা বিশ্ব নাগরিক হিসেবে আবেদন, ক্ষতি কি করবেন? আপনারা আপনার দেশে যে অস্ত্র কারখানা, যেভাবে আপনারা অস্ত্র সারা বিশ্বব্যাপী অস্ত্র রপ্তানি করেন এবং সেই অস্ত্রের দ্বারা পৃথিবীর অজস্র মানুষ হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়, সুতরাং সেই অস্ত্রগুলি যদি বন্ধ করেন এবং সেই অস্ত্রের পেছনে যে অর্থটা ব্যয় হয় সেটা মানুষের, সাধারণ মানুষের কল্যাণে, মঙ্গলে ব্যয় করার চেষ্টা করবেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা দেশে দেশে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং সেখানে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আপনারা আপনাদের পছন্দের সরকার না হলে আপনারা সেই সরকারকে কি করে বিদায় করবেন সেই ষড়যন্ত্রে লিপ্ত হন। আরো একটা জিনিস উনি বলেছেন যে আপনার দেশে যে গণতন্ত্র আছে, পৃথিবীর সব দেশে সেই গণতন্ত্র হতে হবে তেমন কোনো কারণ নাই। পৃথিবীর দেশে তার নিজের শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য সুযোগ করে দিন এবং সেখানে তারা যেন তাদের নিজস্ব পন্থায় তাদের যে উন্নয়ন ভাবনা যেগুলো আছে, তাদের মধ্যে যে অফুরন্ত সম্ভাবনা আছে, সেগুলি যেন স্ফুরিত হওয়ার সুযোগ পায়। এই কথাগুলি বলেছেন। সেই দৃষ্টিভঙ্গি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের
নির্বাচনটাকে আমরা দেখি, এবং সেই নির্বাচনকে নিয়ে আমরা অনেক রাত জেগে জেগেও আমরা সবাই কি হচ্ছে। বাট এবার মার্কিন যুক্তরাষ্ট্রে এমন একজন রাষ্ট্রপতি, যিনি রানিং রাষ্ট্রপতি, উনি ইলেকশনের আগে এমন কিছু কীর্তিকাণ্ড করেছেন যার জন্য আরো বেশি মানুষের আগ্রহের সৃষ্টি করেছে। যেমন আমি ফক্স নিউজ এবং এনবিসিতে দেখছিলাম, ন্যাশনাল ব্রডকাস্টিং কর্পোরেশন, আমেরিকান এই টিভি চ্যানেল, এবং সিএনএনও সেটা পরে তারাও ফলো আপে এনেছে, যে 4 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রপতি কি সংখ্যক কি পরিমাণ মিথ্যা কথা বলেছেন। দেখা গেল সেখানে 22,600 মিথ্যা উনি বলেছেন, এবং যেখানে সত্য তার পাশে সব মিথ্যাগুলো। তো এইসব কারণে এটা আমাদের জন্য প্রচন্ড একটা আগ্রহের বিষয় ছিল। এখন সেটা আরো বেশি এখন আগ্রহের বিষয়ে পরিণত হয়ে গেছে এই জন্য যে সেখানে ইলেকট্রাল, আমরা সবাই জানি 538টা, সেখান থেকে 270টা ইলেকট্রাল ভোট পেলেই সে উতরায় যায় সে। তো সেই হিসেবে আমরা দেখেছি যে এখানে গতবার হিলারি ক্লিন্টন 30 লক্ষ ভোট বেশি পেয়েও রাষ্ট্রপতি হতে পারেন নাই। এটা আমাদের দেশের সাধারণ মানুষের কাছে একটা আশ্চর্যজনক বিষয়। 30 লক্ষ ভোট বেশি পেয়েও উনি হতে পারলেন না, আবার 30 লক্ষ ভোট কম পেয়েও সেটা আরেকজন হয়ে গেলেন রাষ্ট্রপতি, অর্থাৎ ট্রাম্প রাষ্ট্রপতি হয়ে গেলেন। তো এটা জন অ্যাডামস এবং জেফারসন, ওনারা যারা এই সংবিধানের প্রণেতা, ওনারাই ভালো বলতে পারবেন মানুষের যে আশা আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে সেখানে ওই যে ইলেকট্রালদের ভোট দিয়ে হতে হবে, অর্থাৎ আপনি এত এই রাজ্যে যত বেশি ভোটেই পান না কেন, সেখানে যদি ও 2 ভোট বেশি পেয়েও যদি নির্বাচিত হয়, আরেকখানে গিয়ে আপনি ওই যে 2 ভোটের জন্য এখানে হারলো, সে অনেক বেশি ভোট পেয়েও সে ধরেন 2টা ইলেকট্রাল আছে, সেজন্য এটা জনসংখ্যা অনুসারেই ইলেকট্রালটা করেছে। কিন্তু সেই জনসংখ্যার মতামত যখন অ্যাগ্রিগেট যখন করা হয়, সেটাকে মাইক্রো লেভেল না দেখে যখন ম্যাক্রো লেভেলে যাওয়া হয়, তখন দেখা যায় জনমত কিন্তু এখানে উপেক্ষিত হচ্ছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে তখনকার রাষ্ট্রপতি হয়ে গিয়েছিলেন। এবার কিন্তু দেখা যাচ্ছে যে ইলেকট্রালের ভোট যখন বেশি পেয়ে যখন বাইডেন যখন হয়ে গেলেন, জো বাইডেন, তখন বর্তমান রাষ্ট্রপতি ট্রাম্প বললেন যে এটা একটা মহা জোচ্চুরি হয়েছে। এখানে উনি আগেই বলেছেন যে আমেরিকা উইল সি চিটিং in voting which American people have never seen earlier, অর্থাৎ এমন বাটপারি দেখা যাবে আমেরিকানরা দেখবে এবার। এই কথাটা বলেছেন। চিটিং এর বাংলা সরাসরি বাটপারিটাই আমাদের দেশে খুব প্রযোজ্য, কারণ উনি ওই ধরনের কথাবার্তাই বলেছেন। তো সেখানে আমাকে কেউ বলেছিলেন, জিজ্ঞেস করেছিলেন, যদি ট্রাম্প হেরে যায় তাহলে কি করবে ট্রাম্প। আমি বললাম যে ট্রাম্প যদি হেরে যায়, ট্রাম্প প্রথমত সে হোয়াইট হাউস থেকে বেরোবে না। সে বলে আমি যাব না, আমি হারি নাই। তো এক্স্যাক্টলি এটা কিন্তু আমি আমার অনেক বন্ধুদের বলেছি, আমি দেখেন তাহলে কি করবে। আমি বললাম যে ওখানে ওনার যে স্ত্রী আছেন মেলেনিয়া, উনি খুব বুঝাবেন যে চলো আমরা চলে যাই, তুমি তো হেরে গেছো, কিন্তু বলো যে তুমি যাও, কিন্তু আমি বেরোবো না হোয়াইট হাউস থেকে। ঠিক এক্স্যাক্টলি এটা কিন্তু হচ্ছে। আজকে পত্রিকায় দেখলাম মেলেনিয়া ইজ সিরিয়াসলি থিঙ্কিং টু ডিভোর্স দ্য রানিং প্রেসিডেন্ট। তারপরে এরপরে আমি বললাম যে তারপরে কি হবে। তারপরে হতে পারে ওনার যে আছে মেয়ের জামাই, একসময় দেখা যাবে ধাক্কাতে ধাক্কাতে মেয়ের জামাই বের করে এনে তারা কোন মধ্যে কারে তুলবে, তারপর হয়তো তারা ওখান থেকে চলে যাবে। এখন দেখা যাচ্ছে সেটাও হচ্ছে না। আজকে মোস্ট ইন্টারেস্টিং থিং হচ্ছে উনি তাদের পেন্টাগন, অর্থাৎ আমাদের যেমন সামরিক সদর দপ্তর আছে, তাদের যে সামরিক সদর দপ্তর সেটা হলো পেন্টাগন। পেন্টাগনের 4 জন মহারথীকে উনি পুরা ডিসমিস করে সাসপেন্ড করে দিয়েছেন। বলছেন উনার যারা সাপোর্টার তাদের 4 জনকে বসিয়েছেন। এখন তাদের যে ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা টিম আছে, সেই টিমটা এখন অপেক্ষায় আছে কিভাবে হাউ দে উইল হ্যান্ডেল দ্য ক্রাইসিস, এইটাকে কিভাবে ম্যানেজ করবেন বা তার উদ্দেশ্য কি। এদিকে তাদের যে সেনাপ্রধান, অর্থাৎ সে বলছে মিলিটারি ইজ নট অ্যালাইন উইথ দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টের সাথে এই ব্যাপারে আমাদের তেমন খুব বেশি আমরা এককভাবে না, একই সম্মত, এক চিন্তাধারায় আমরা নাই। আর জো বাইডেন যেটা বলছেন সেটা বলছেন যে এটা কোয়াইট এম্বারাসিং যে এইভাবে একজন রাষ্ট্রপতি, এটা তবে এটা কোয়াইট এম্বারাসিং যতই বলা হোক, আবার ট্রাম্পের পক্ষ কিন্তু জাদ্রেল কিছু লোক কিন্তু দাঁড়িয়ে গেছে ইদানিং। তার মধ্যে জুলিয়ানি, যে এক সময়ে ডাকসাইটে নিউ ইয়র্কের এক সময় গভর্নর ছিলেন, উনি এখন তার প্রধান এখানে আইনজীবী হয়েছেন। তার সাথে সিনেটের যে সংখ্যাগরিষ্ঠ দলের যে নেতা, উনিও কিন্তু সেখানে যোগ দিয়েছেন। একই সাথে কয়েকজন গভর্নরও যোগ দিয়েছেন। তারা আজকে যেটা বলেছেন একটা জিনিস, এটা কিন্তু অ্যালার্মিং, আমি জানি না এটা যদি সত্য হয়, সেটা হচ্ছে তারা বের করেছে
যে আপনার পেনসিলভেনিয়াতে 21,000 মৃত ব্যক্তির ভোট কাস্ট হয়েছে, তারা এটা বের করতে পেরেছে। আই ডো নট নো, এখন যদি 21,000 মৃত ব্যক্তি ভোট দিয়ে থাকে তাহলে সেখানের তাদের ভোটিং সিস্টেম আপনি যে বলছেন কি দৃষ্টি, আমার তো মনে হয় এটা আমাদের আরো পর্যবেক্ষণ করতে হবে যদি তারা প্রমাণ করে। যেমন আজকে একটাতে কোর্ট কিন্তু এটা অ্যাকসেপ্ট করেছে হিয়ারিং এর জন্য, কিন্তু সেখানে আমি মিস্টার এমদাদ আপনাকে একটু বলি যে সেখানে 21,000 ভোট বাদ দিলেও কিন্তু বাইডেন আরো 20,000-এর উপরে ভোটে কিন্তু তখন প্রশ্ন আসবে চুরি আপনি কতটুকু করেছেন সেটাই আসবে না, আসবে যে আপনি চুরি করেছেন। কথা আসবে যে আপনি কত ভোটে বেশি জিতেন সেটা না, তখন ভোটিং টোটাল ইলেকট্রাল সিস্টেমের উপর প্রশ্নটা আসবে। আপনি যদি দুজনও বের করতে পারেন তখন বলবে যে এরকম যদি হতে পারে, যারা মৃত 21 জনও যদি বের হয়, 21,000 জায়গায় আমি বললাম যে বাবা ট্রাম্প তো 22,600 মিথ্যা অলরেডি প্রমাণ হয়েছে, বললাম যে আরো একটা মিথ্যা কথা বলেছেন, এটা 21,000-এর কথা বলেছেন। কিন্তু সেখানে দেখা যাবে তখন আসবে এই যে ইলেকশন সিস্টেমের উপরে অর্থাৎ ভোট কাস্টিং এর উপরে যে শ্যাডোটা আসবে, ছায়াটা আসবে, সেই সুযোগটা তখন ট্রাম্প কোর্টের সামনে নিয়ে আসবে যে এই যদি হতে পারে মাননীয় আদালত, তাহলে তো ওইও হতে পারে। এই ভোট যদি 21,000 যদি মৃতই চলে আসে তাহলে জীবিতদের কি কাণ্ড হয়েছে, দ্যাট ইজ এ কোয়েশ্চেন। এটা কিন্তু তার জন্য একটা। তখন আরেকটা জিনিস যেটা এখন সবচেয়ে যে মানুষের কাছে কিছু কিছু দেশে ইলেকশনের ব্যাপারে যেমন কোনো প্রতিক্রিয়া এখন জানায় না, চায়না কোনো প্রতিক্রিয়া জানায় না, রাশিয়া কোনো প্রতিক্রিয়া জানায় নাই, সৌদি আরব কোনো প্রতিক্রিয়া জানায় নাই, কারণ তারা হলো এখন তারা বসে আছে যে কি হয় এরকম একটা কাণ্ড। তবে এর ভিতরে আরেকটা জিনিস হয়ে গেছে, এটা পুরা এটা আন্ডার মানে কারেন্ট যেটা যাচ্ছে ওয়ার্ল্ডে, আপনারা হয়তো যারা দর্শক যারা শুনছেন তারা আজারবাইজান এবং আর্মেনিয়ার একটা যুদ্ধ চলছে, সেখানে সেই যুদ্ধটা একটা মহাযুদ্ধের রূপ নিয়েছিল। তো সেটাতে আমেরিকা, ফ্রান্স এবং রাশিয়া এই তিনজন মেন্স একটা গ্রুপ বলে কো চেয়ার করেছে। সেখানে গত রাত্রে আপনার দেখা গেছে আমেরিকাকে কোনো পাত্তাই দেয় না, ফ্রান্সকে কোনো পাত্তাই না দিয়ে রাশিয়া ইয়েকে আজারবাইজান এবং আর্মেনিয়াকে নিয়ে এখন তারা একটা চুক্তি করে সেখানে মোটামুটি আজারবাইজান পুরাপুরি আজারিরা তাদের নগর্নো কারাবাখ যেটা হারানো অঞ্চল সুশে থেকে শুরু করে পুরা সেখানে কিন্তু স্তব্ধ হয়ে আছে। আমেরিকা একটা শব্দ আগে যেখানে বিশ্ব মরলাপনা করতো যে তাদের কথা ছাড়া একটা বালিও নড়বে না, এখন সেখানে কিন্তু স্তব্ধ হয়ে আছে। আমেরিকা কিন্তু কিছুই বলে নাই, বলতে পারছে না। এটা নিয়েও কিন্তু একটা এই যে ইলেকশনের ব্যাপার নিয়ে যে ইলেকশন যেটা চলছে তারা কিন্তু পুরোপুরি কনসেন্ট্রেট করেছে। এই সুযোগটা রাশিয়া তার সেন্ট্রাল এশিয়াতে ককেশাস অঞ্চলে তার প্রভাব বিস্তারের জন্য না ফ্রান্সকে পাত্তা দিয়েছে না আমেরিকাকে পাত্তা দিয়েছে, কিছু না করে ফেলেছে সে একটা। তো এই জিনিসগুলো নির্বাচনের আপনি কোন দৃষ্টিতে দেখছি আমেরিকান এই নির্বাচনের টানাহেসরার মধ্যে পরনের মধ্যে কোনো দেশ কিন্তু সেটা সুযোগ গ্রহণ করছে বলে আমার মনে হয়। এবং এই নির্বাচন নিয়ে ট্রাম্পের আগামী কয়েকদিন কি মুভ নেন এটা কিন্তু ইটস ভেরি অ্যালার্মিং ফর আস অলসো, এটা দেখার বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। আমরা একটু ডক্টর রহমান নাসিরউদ্দিন আপনার কাছে যেতে চাই একই প্রশ্নে। মেজর এমদাদ যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করলেন এর সাথে আপনি কি কি পয়েন্ট যুক্ত করতে চান? ধন্যবাদ। আমি বলবো যে মেজর এমদাদের সাথে এরকম একই শোতে আমি অনেকগুলো শোতে যোগ দিয়েছি। আপনার এখানে মনে হয় সেকেন্ড টাইম। এর বাইরেও জাতীয় টেলিভিশনে বেশ কয়েকটা প্রোগ্রাম আমরা একসাথে কাজ করেছি। ওনার সাথে আলোচনা করার একটা সুবিধা হচ্ছে উনি একটু স্ট্র্যাটেজিক জায়গাগুলো উনি আগে ক্লিয়ার করে দেন। আর আমি বাই ট্রেন অ্যানথ্রোপোলজিস্ট, আমার দৃষ্টিভঙ্গি আমার চিন্তাভাবনার জায়গাটা খানিকটা আলাদা। আমি আসলে পুরো ব্যাপারটাকে আমেরিকান নির্বাচনটাকে যেভাবে দেখি আমি নিজে এটাকে একটা পার্সোনাল ইন্টারেস্টের জায়গা থেকে ফলো করি। সেটা হচ্ছে আমি সবসময় আমেরিকার যে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের যে প্রেসিডেন্সিয়াল নমিনি থাকে সেই নমিনির মধ্যে যে একটা ডিবেট হয় যেটাকে প্রেসিডেন্সিয়াল ডিবেট বলে, 3টা ডিবেট হয় প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে এবং ভাইস প্রেসিডেন্টের মধ্যে একটা ডিবেট হয়। এই ডিবেটটা আমি খুব এনজয় করি। লাস্ট আমি 20 ইয়ার্স অলমোস্ট আমি এমন কোনো ডিবেট নাই যে আমি
ফলো করি নাই। তো আমার প্রাইমারি ইমপ্রেশন হচ্ছে ট্রাম্প এবং যে বাইডেনের যে প্রেসিডেন্সিয়াল যে ডিবেট, এবার 3টা হওয়ার কথা ছিল, 2টা হয়েছে, একটা হয় নাই। এবং এই 2টা মানে ডিবেট ছিল অত্যন্ত মানে আমি বলবো নিম্ন মানের এবং একেবারে ব্যক্তিগত আক্রমণের ভেতর দিয়ে একে অন্যকে আউটস্মার্ট করার যে একটা প্রবণতা, এটা আমার কাছে যে আমেরিকার যে গত 20 বছরের প্রেসিডেন্সিয়াল ডিবেটে আমার যে পার্সোনাল এক্সপেরিয়েন্স তার সাথে একেবারেই যায়। এবং আমার এখনো মনে আছে যে 2008 সালে যখন ডেমোক্রেটের প্রার্থী হিসাবে বারাক ওবামা এবং হিলারি ক্লিন্টন দুজনই প্রার্থী হিসাবে মানে ডেমোক্রেট কনভেনশনে যাওয়ার আগে দুজনের মধ্যে ডিবেট হতো, এই ডিবেটগুলো হচ্ছে অত্যন্ত এন্টারটেইনিং। এবং এইভাবে এবং গত বছরও এবং গত টার্মেও যে হিলারি ক্লিন্টন এবং যে ট্রাম্পের মধ্যে হয়েছে সেটাও খানিকটা কাদা ছোড়াছড়ি ছিল, কিন্তু সেটা হচ্ছে অনেক লাইভলি। কিন্তু এবার আমার কাছে মনে হয়েছে যে ট্রাম্পের যে তার যে চিন্তা, তাদের রুচি, তার যে দৃষ্টিভঙ্গি এবং তার যে দর্শন, যেটা আমেরিকাতে ট্রাম্পিজম বলে একটা জিনিস তৈরি হয়েছে। ট্রাম্পিজম কি, যদি আমরা এটা ইজম হয় কিনা সেটা ভিন্ন দার্শনিক প্রশ্ন, আমি যদি সেখানে নাও যাই তাহলে আমি এভাবে বলবো যে একজন মানুষের মানে প্রাণী হিসাবে আমরা সবাই প্রাণী হিসেবে জন্ম নিই, ক্রমান্বয়ে আমরা মানুষ হয়ে উঠি। তো একজন মানুষের যে বিকৃত যে প্রবৃত্তিগুলো আছে, যেমন যে এক ধরনের বিভেদ সৃষ্টি করা, তারপরে বর্ণ বৈষম্য মানে বর্ণবাদের যে দৃষ্টিভঙ্গি, নারীকে একটা অধস্তন করে দেখার যে প্যাট্রিয়ার্কি যে সাইকোলজি, তার এই যে পুরো মানুষের যে একটা মানুষের যে কমপ্লিট যে একটা বিকৃত যে প্রবৃত্তিগুলো আছে সেগুলো কিন্তু আমরা ট্রাম্পের মধ্যে দেখেছি। এবং সেগুলো কিন্তু মার্কিন সমাজে এখন বিষয়টা হচ্ছে এরকম যে 4 বছর আগে 2016 সালে যখন ট্রাম্প আসে, ট্রাম্প কিন্তু কোনো পলিটিক্যাল ফিগার ছিলেন না, তিনি হঠাৎ করে আসেন এবং এসে উনি আমেরিকার রাজনীতিতে এক ধরনের ভিন্ন মাত্রার, যেটাকে হোয়াইট সুপ্রিমেসি বলে, যে সাদার শ্রেষ্ঠত্ব বা এক ধরনের যে হোয়াইট ন্যাশনালিজমের কনসেপ্ট তিনি আনলেন। আধুনিক রাষ্ট্রে যে আমরা যে ডেমোক্রেটিক সোসাইটি বলি, সেখানে যে কালচারাল প্লুরালিজমের যে একটা ব্যাপার আছে বা বহুত্ববাদ হচ্ছে তার বিউটি অফ ডেমোক্রেসি, সেখানে তিনি এই ধরনের কিছু ইনগ্রেডিয়েন্টস তিনি আনলেন, আমরা ডিবেটে দেখলাম। এবং আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম যে আমেরিকার জনগণ এই যে ট্রাম্পের যে চিন্তা ভাবনা, দর্শন, তার যে পলিসি, সেটাকে কিন্তু আমেরিকার জনগণ সমর্থন তাকে রাষ্ট্র ক্ষমতায় এনেছে। মেজর ইমদাদ যেটা বলেছেন যে হিলারি প্রায় 30 লক্ষ ভোট বেশি পাওয়ার পরও ভোট এবং পপুলার ভোট এবং কলেজিয়েট ভোটের এটা মানে ইলেকট্রাল কলেজ, এটা একটা ডিফারেন্ট বিতর্ক, আমি সেখানে যাচ্ছি না, এটারও কিন্তু একটা জাস্টিফিকেশন আছে। তবে আমি এটা বলবো যে মানে মূল মোটা দাগে যেটা বলবো সেটা হচ্ছে ট্রাম্পকে যখন এনেছে এবং এই আনার পেছনে আরো একটা সাইকোলজি কিন্তু এখানে আছে। মার্কিন জনগণ কিন্তু একটা নারীর নেতৃত্ব, নারীর যে কর্তৃত্ব মেনে নেবে তার চেয়ে বরং একটা মানে বর্বর বিকৃত মানুষকে নেওয়ার জন্য তারা রাজি ছিল। এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট একটা মানে এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। মানে একজন পলিটিক্যাল পার্সন হিসেবে, ডিপ্লোম্যাটিক পার্সন হিসেবে এক্সপেরিয়েন্সের জায়গা থেকে, শালীন সভ্যতার যে কথাগুলো আমরা বলে থাকি, যে আর্টিকুলেশনের জায়গা থেকে হিলারি ছিল ট্রাম্পের চেয়ে অনেক যোগ্য ক্যান্ডিডেট। কিন্তু মার্কিন জনগণ দেখা যাচ্ছে একজন নারীকে তাদের যে মানে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রপতি হিসেবে নারীকে দেখাচ্ছে একজন বিকৃত মানুষকে দেখার জন্য তারা সেটাকে অ্যাকসেপ্ট করেছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে ট্রাম্পের যে দর্শন, ট্রাম্পের যে চিন্তা ভাবনা, এই যে অভিবাসন বিরোধী যে ট্রাম্পের যে মানে যে সিদ্ধান্তগুলো, সেটা প্রথম দিনই কিন্তু অফিসে বসে কিন্তু করে দিয়েছিল। এবং এখানে আরো জিনিস মনে রাখা দরকার, ট্রাম্পের এই দর্শনগুলো এটা কিন্তু আর ব্যক্তিগত ট্রাম্পের জীবন বা ট্রাম্পের চৌহদ্দির মধ্যে, পরিবারের চৌহদ্দির মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ ছিল না। গত 4 বছর ধরে সেটা আমেরিকান রাষ্ট্রের পলিসির মধ্যে তিনি সেটা ইনসার্ট করেছেন এবং ট্রাম্পিজমটাই কিন্তু একটা বড় একটা জায়গা নিয়েছে। এবং নিয়েছে তার একটা বড় প্রমাণ হচ্ছে প্রায় 70 মিলিয়ন পিপল কিন্তু ট্রাম্পকে ভোট দিয়েছে।
তো সুতরাং আমি এটাকে দেখবো এভাবে, যে এটা এমন নয় যে মানে ট্রাম্প এবং বাইডেনের যুদ্ধ, আমি বিষয়টা ভাবে দেখছি না। কারণ হচ্ছে কি, আমি প্রথমত আমি ওই প্রেসিডেন্সিয়াল ডিবেটটা একেবারে এনজয় করিনি, কিন্তু বাইডেন আসছে বলে যে একেবারে পৃথিবীতে একেবারে মানে একেবারে মানবতার অবতার হিসেবে আসছে, একেবারে ট্রাম্পের যে দর্শন সেগুলোর ঊর্ধ্বে উঠে আমরা একেবারে একটা পৃথিবীতে একটা সুন্দর সভ্য আমেরিকাকে পাবো, এটা আমি ব্যক্তিগত মনে করি না। কারণ আমেরিকার নিজের দেশের ভিতরে তার যে একটা অবস্থান, তার যে পলিসি, তার কিন্তু মানে বহির্বিশ্বে আমেরিকার যে রাষ্ট্রীয় যে অবস্থান, যে আমরা যদি বলে থাকি প্যালেস্টাইন ইস্যুতে তাদের যে অবস্থান, চীন, উত্তর কোরিয়া অথবা ইরান ইস্যুতে তার যে অবস্থান আমাদের বলে থাকি, এবং আমরা যদি ইভেন যে মানে বৈশ্বিক যে মোড়লত্বের জায়গাটা, যে সাম্রাজ্যবাদী যে অবস্থান, আমরা যদি বলি কর্পোরেট পুঁজিকে প্রমোট করার যে মার্কিন যে জায়গাটা, আমরা যদি আরো বলি যে অর্থনৈতিক এবং এক ধরনের সামরিক আধিপত্য বিস্তারের যে জায়গা, মধ্যপ্রাচ্যে যে মার্কিন পলিসি, এগুলোতে ট্রাম্প এবং বাইডেনের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। তা আমি প্রথম রাউন্ডটা চিন্তা করব, মানে শেষ করব এইভাবে বলে যে ট্রাম্প আসছে, মানে ট্রাম্পের জায়গায় বাইডেন আসছে, এটাতে আমাদের আমোদিত হওয়ার খুব বেশি একটা কিছু নাই। কিন্তু একটা জায়গায় আছে, সেটা হচ্ছে এরকম, আমার ব্যক্তিগত মনে হয়েছে মানুষ যতটা না বাইডেনকে ভোট দিয়েছে ততটা ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছে। তবে ট্রাম্প যে কাজটা করেছে এখানে, যেটা ট্রাম্প যে একটা মানে নর্মস, যে মানে যেটাকে আমরা এখানে আমি একটা হিস্টোরিক্যাল নোট দিয়ে রাখি, আমেরিকার ডেমোক্রেসি বা ডেমোক্রেটিক ট্রানজিশন বা ক্ষমতা ট্রানজিশনটাকে আমরা বিশ্বের রোল মডেল মনে করছি, ডেমোক্রেসির একেবারে অনেক কিছু এই যে বলছি, ঐতিহাসিক কিন্তু তথ্য উপাত্ত সে সাক্ষ্য দেয় না। আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইতিহাস 231 বছরের, কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে মানে আমেরিকাতে আসলে শুধু মানে কালোরা ভোটাধিকার পায় হচ্ছে প্রায় 120 বছর আগে, এবার মেয়েরা ভোটই দিতে পারতো না। আমেরিকাতে মেয়েরা ভোট দিতে পারে হচ্ছে 1920 সালে, মানে নারীরা ভোট দিতে পারে, এখানে জেন্ডার এক্সপার্ট আছে উনি আরো ভালো বলবেন, যে ওখানে নারীদেরকে মানুষই মনে করা হতো না 2020 সালে, এবং এখনো এরকম একটা জায়গা থেকে। সুতরাং যে আমরা যে ডেমোক্রেসি, এবং তারও যদি বলি যে সার্বজনীন ভোটাধিকারের যে প্রশ্ন বিশ্বব্যাপী এখন আমরা আলোচনা করি, সেটা কিন্তু আমেরিকাতে আসছে যে ভোটিং রাইটস অ্যাক্ট হচ্ছে আপনার হচ্ছে 1965 সালে। যদি 1965 সালে হয় তাহলে মার্কিন সার্বজনীন ভোটাধিকারের ডেমোক্রেটিক ইতিহাস কিন্তু খুব বেশি দিনে না, মানে 50, আমাদের বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, আমরা যদি বলে থাকি জাস্ট 6 বছর আগের। সুতরাং আজকের দিনে এসে যে মার্কিন ডেমোক্রেসিকে, মার্কিন যে ক্ষমতা হস্তান্তরের প্রেসিডেন্সিয়াল যে মডেলগুলো আমরা বলছি, যেগুলোকে আমরা যার উপর কিছু আমরা গুণকে আরোপ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোকে যেগুলো আমাদের মডেল হিসেবে চিন্তা করছি, আমি ব্যক্তিগতভাবে ওই মডেল মানে ভাবার, আবার আমি বাই ট্রেন আমি অ্যানথ্রোপোলজিস্ট, সো মডেল কিন্তু মানে আমদানি করা জিনিস না, এটা সোশ্যালি মানে গ্রহণ হতে হয়। এটা হচ্ছে বটম আপ, সমাজ থেকে, সমাজের অভ্যন্তর থেকে বেড়ে ওঠা আমার সংস্কৃতি, আমার জীবন আচার, আমার ইতিহাস ঐতিহ্যের ভেতর দিয়ে আমি কি তৈরি করছি সেটা। তো আমি মেজর এমদাদের সাথে আমি একটু ইকো করবো এভাবে, আসলে এই যে মার্কিন যে প্রেসিডেন্সিয়াল যে ট্রান্সফারের যে ইতিহাস, সেখানে কিন্তু এই ট্রাম্প একটা বিরাট কলঙ্ক হয়ে থাকবে। বিশেষ করে যেদিন প্রতিদ্বন্দ্বী যে প্রেসিডেন্ট নির্বাচনে তাকে একটা ফোন করে একটা উইশ করার যে কালচার, সে ফোন করে নাই আজকে পর্যন্ত। বাইডেন বলেছে আমার সাথে ট্রাম্পের সাথে কোনো কথাই হয় নাই মানে ইলেকশনের পরে। তো ফলে আমি মার্কিন যুক্তরাষ্ট্র ইলেকশনটা নিয়ে আমরা যে আমরা এটাকে আমি কোড আনকোড বলবো ছাগলের আমরা 3 নাম্বার বাচ্চার মতো, আমরা যে মোটামুটি একটা আমোদ ফিল করছি, এটাতে অনেক আমোদ আছে, শিক্ষার অনেক কিছু আছে, সেটা সত্য, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে ইলেকশনের যে একটা কালচার তৈরি হয়েছিল, যে কারণে আমি নিজে এনজয় করতাম যে প্রেসিডেন্সিয়াল ডিবেটটা, দুজন প্রেসিডেন্সিয়াল নমিনির ডিবেট দেখলে পৃথিবীর যে গ্লোবাল ইকোনমিকে ক্লিয়ারলি বোঝা যায়, যে তাদের রাষ্ট্রের পলিসি কি, তাদের ইকোনমিক পলিসি কি, তাদের ডিপ্লোমেসি কি, তাদের সোশ্যাল পলিসি কি, হেলথ কেয়ার সিস্টেম কি, এই জিনিসগুলো সম্পর্কে যেটা সবচেয়ে ধারণা পাওয়া যায়, আমরা এবার সেটাও পাইনি। সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রাম্প তো মানেন নাই, এবং এই যে আমি মানি না, ফলাফল মানি না, এই যে বলা যে মানুষের যে ভোটাধিকার, মানুষের যে রায় তার প্রতি অশ্রদ্ধা জানানো, এই যে একটা মানুষ ট্রাম্পিজমের নামে সমাজের মধ্যে মানুষের যে বিকৃত যে প্রবৃত্তিগুলোকে তিনি চাষবাস করেছেন,
সেটা যখন আবার এভাবে উস্কে দিচ্ছেন তখন আমরা দেখেছি অস্ত্র শস্ত্র নিয়ে মানুষ রাস্তায় নেমেছে। তো এই জন্য আমি বলবো যে মার্কিন এই নির্বাচনটা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তো বটেই, পৃথিবীর ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচনটা খুবই তাৎপর্যপূর্ণ এই কারণে তাদের যে কাচের আয়নার ভেতরে যে একটা মূর্তি আমরা দেখি, যেটাকে আমাদের সামনে একটা অত্যন্ত গ্লোরিফাই একটা ডেমোক্রেসির চেহারা হিসেবে দেখানো হচ্ছে, সেটার কিন্তু আমরা একটা ভিন্ন রূপ আজকে দেখেছি এবং আমি খুব এনজয় করছি। সেটি অনেকভাবে প্রশ্নবিদ্ধ বটে। অনেক ধন্যবাদ তথ্যপত্র সমৃদ্ধভাবে কথা বলবার জন্য। বিশেষত ডক্টর নবী, আপনি দুইজন আলোচকের বক্তব্য শুনেছেন, এই ক্ষেত্রে আমি আপনার কাছে যেটি জানতে চাই যে এই বিষয়টাতে আপনার দৃষ্টিভঙ্গি। আচ্ছা, প্রথমেই আমি বলি যে আসলেই যখন এই নির্বাচনটা হলো, আমরা যদি ফেসবুক দেখি অ্যাজ যেন আমাদের দেশে নির্বাচন হচ্ছে, যেন প্রেসিডেন্ট আমাদের হয়েছে, এমন ভাবে সবাই খুব ওভারওয়েলম ছিল। তো এই বিষয়ে আমি একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের একটা কোট বলতে চাই, যে উনি বলেছেন যে আমেরিকান প্রেসিডেন্ট শুধু আমেরিকান প্রেসিডেন্টও না, তার একটা গ্লোবাল লিডারশিপ ভূমিকা রয়েছে, যে কারণে যখনই ওই দেশে এই নির্বাচনটা আসে আমরা খুবই এক্সাইটেড ফিল করি, এর সাথে কোনো সম্পর্ক থাকুক আর না থাকুক। তো একটা খুব মজার জোকস দিয়ে আমি শুরু করতে চাই। জোকসটা এত সুন্দর এবং ওটা আসলে বুঝিয়ে দেয় যে আপনারা যেটা বললেন যে আমরা যে এত এক্সাইটেড হয়ে গেছি তার আসলেই কোনো রিজন আছে কিনা। জোকসটা হচ্ছে যে এদিকে বাঙালিকে যদি 64টি জেলার নাম বলতে বলা হয় তাহলে গিট্টু লেগে যাবে, কিন্তু আমেরিকার সব স্টেটের নাম তাদের মুখস্থ, পেনসিলভেনিয়া, মিশিগান। তো আপনি দেখেছেন যে যখন নির্বাচনটা হলো কিছুক্ষণ পরপর 2 ঘন্টা 3 ঘন্টা পরপর কিন্তু পেনসিলভেনিয়া, মিশিগান, তারপরে বিভিন্ন স্টেটের নাম আসছে এবং কে কাকে কত ভোটে হারিয়েছে সে বিষয়ে একটা কম্পিটিশন নেমেছে যে কে কার আগে পোস্ট করতে পারবে। তো এর পিছনে যেটা আমি ওই লাইনেই ফেরত যাই যে আমেরিকান প্রেসিডেন্ট আসলে সে not only a president for United States but also a global president, এবং আন্তর্জাতিক এবং ইন্টারন্যাশনাল রিলেশন এক্সপার্ট যে তিনি আরো একটা মন্তব্য করেছেন যে একমাত্র ডোনাল্ড ট্রাম্প ছাড়া বোধহয় সব প্রেসিডেন্টই গ্লোবাল প্রেসিডেন্ট ছিলেন, অনলি ডোনাল্ড ট্রাম্প শুধু আমেরিকানদের জন্য প্রেসিডেন্ট ছিলেন। এবং ডোনাল্ড ট্রাম্পের যে একটা কোট ছিল যে আমেরিকা ফার্স্ট, ওটাই কিন্তু বাইডেন একটা যে নেক্সট প্রেসিডেন্ট হবেন তিনি কিন্তু একটা যোগ্য জবাব দিয়েছেন যে আমেরিকা ফার্স্ট বলে আমেরিকাকে উনি কিন্তু অ্যালোন করে ফেলেছেন। আমেরিকার এখন কোনো অ্যালাই নাই, পৃথিবীর বিভিন্ন দেশে মানুষজন আমেরিকাকে আর পছন্দ করে না। সো আমি মনে করি এই নির্বাচনটি শুধুমাত্র একটি ব্যক্তি এবং দলের নির্বাচন নয়, এটার সাথে আমাদের কিছু মূল্যবোধ জড়িয়ে আছে। এটা একটা মূল্যবোধের পরিবর্তন যে মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে আমরা এই মূল্যবোধটাকে বর্জন করেছি এবং এই মূল্যবোধটাকে এমব্রেস করেছি, এটাই আমাদের আমেরিকার মূল্যবোধের সাথে যায়। এর ভিতর একটি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, টপ 5 প্রায়োরিটি যেটা বাইডেনের আছে তার ভিতর একটি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এবং উনি বলেছেন যে প্রথমে উনি ক্ষমতা নিয়েই প্যারিস এগ্রিমেন্টে আমেরিকাকে ফেরত নিয়ে আসবে। গ্লোবাল হেলথে আমেরিকা একটা লিডারশিপ ভূমিকায় থাকবে, যেটা ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আমি দেখেছি উনি নিজে কোভিড নিয়ে খুবই কনফিউজ ছিলেন এবং সবাইকে কনফিউজ করেছে মাস্ক পরা না পরা নিয়ে। এবং তারপর বাইডেনের একটা প্রায়োরিটি থাকবে জেন্ডার ইকুয়ালিটি, এবং ওনার যে পেজটা আছে ওখানে উনি লিখে দিয়েছে যে জেন্ডার ইকুয়ালিটি নট অনলি ইন ইউনাইটেড স্টেটস বাট অলসো আউটসাইড ইউনাইটেড স্টেটস। সবচেয়ে ইন্টারেস্টিং হবে দেখার জন্য যে মিডল ইস্টে ওনার ভূমিকাটা কি হয়, এবং ডেমোক্রেটদের যে একটা টেন্ডেন্সি থাকে যে ওনারা পিস নেগোসিয়েশনের ব্যাপারে একটু আগ্রহ থাকে, সব ডেমোক্রেট প্রেসিডেন্টরা করে থাকে। আমার মনে হচ্ছে যে বাইডেনও এরকম একটা ভূমিকা রাখতে পারে। ফার্স্ট হচ্ছে ইয়েমেনে উনি একটা চেষ্টা করতে পারে যে ইয়েমেনে যে সৌদি গভর্নমেন্ট লেড যে একটা কনফ্লিক্ট চলছে সেই কনফ্লিক্টে একটা ইন্টারভেনশন দেওয়ার। উনি আফগানিস্তানের ব্যাপারে সম্ভবত একই রকম থাকবেন। বেশিরভাগ বিশেষজ্ঞই বলছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের ব্যাপারে উনি নাকি একই রকম ভূমিকা পালন করতে পারে, ট্রাম্পের চেয়ে ওয়ার্স ভূমিকাও পালন করতে পারে। তো আমি যেটা বলবো সবচেয়ে পজিটিভ দিকটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে উনি যে ভূমিকাটা নিয়েছেন, তো সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এবং উনি যদি সত্যি সত্যি প্যারিস এগ্রিমেন্টে আমেরিকাকে আবার নিয়ে আসতে পারে এবং ক্লাইমেট চেঞ্জকে সত্যি সত্যি অ্যাড্রেস করতে পারে, এবং ওনার গোলগুলো কিন্তু খুবই স্পেসিফিক, বাই 2035 তিনি আমেরিকাকে জিরো কার্বনে পরিণত করতে চান। এবং ওনাকে কংগ্রাচুলেট করে বারাক ওবামার যে
পোস্টটা ছিল ফেসবুকে, সেটা বলেছিল যে উনি আশা করছেন বাইডেন 10 মিলিয়ন নিউ জব তৈরি করবে, সেটা হচ্ছে গ্রিন এনার্জি জব, হুইচ মিনস এটা ক্লাইমেট চেঞ্জকে অ্যাড্রেস করে হবে। তো এই ব্যাপারগুলো উনি যদি করতে পারেন, এতে কিন্তু আমরা পৃথিবীর নাগরিক হিসাবে সবাই উপকৃত হব। এটা একটা জিনিস যেটার লুকিং ফরওয়ার্ড, যেরকম একটা ডিসিশন উনি শিগগিরই যাবে। সেকেন্ডলি, উনি যে নারীদের প্রতি, জেন্ডার ইকুয়ালিটির প্রতি ওনার যে একটা কমিটমেন্ট আছে, এবং এটা যে শুধু হোয়াইট ওয়েমেনের ডমিনেন্স না, সেটা উনি প্রমাণ করেছেন কামালা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দিয়ে। যদিও ব্যাপারে অনেকেই বলছে এটা তো উনি তো ইলেক্টেড হয়নি, ওনাকে বাইডেন নিয়োগ দিয়েছে, বাট তারপরেও আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বড় একটা পদক্ষেপ যে ইউনাইটেড স্টেটস এর মতো একটা জায়গায় উনি নারীদের জেন্ডার ইকুয়ালিটির ভিতরে যে ইনক্লুসিভনেস আছে, নন ওয়েস্টার্ন ওয়েমেনদের এজেন্সির ব্যাপারটা আছে, উনি এটা সিরিয়াসলি নিয়েছেন। আরেকটা ব্যাপারে পৃথিবীর নারীরা ওনার দিকে তাকিয়ে থাকবে যে উনি কি ডোনাল্ড ট্রাম্প যে রিপ্রোডাক্টিভ হেলথ রাইটসে ডোনাল্ড ট্রাম্পের যে অসম্ভব কনজারভেটিভ একটা অ্যাপ্রোচ ছিল, সেই অ্যাপ্রোচ থেকে সরে আসবে কিনা। এবং ডোনাল্ড ট্রাম্পের এই কনজারভেটিভ অ্যাপ্রোচের কারণে কিন্তু পৃথিবীর অনেক অনুন্নত দেশে ফ্যামিলি প্ল্যানিং এবং অ্যাবর্শন ব্যাপারগুলোতে ফান্ডিং কমে গিয়েছিল গত 5 বা 8 বছরে। তো এই জিনিসগুলোতে পরিবর্তন আসবে কিনা সেটা একটা দেখার বিষয়। যদিও বাইডেনের ওয়েবসাইট এবং ওনার নির্বাচনী যে এজেন্টটা এগুলো বলছে যে এ ব্যাপারে পরিবর্তনগুলো আসবে, তো এই ব্যাপারগুলোতে আমাদের একটু আনন্দিত হওয়ার স্কোপ রয়েছে, বিশেষ করে নারী হিসাবে, একজন নন ওয়েস্টার্ন ওয়েমেন হিসাবে। নেগেটিভ ব্যাপারগুলো কি? আমরা ট্রাম্পকে আসলে কেউই পছন্দ করে না, কারণ ওনার যে নীতি ছিল এবং উনি যেভাবে আমেরিকাকে রিপ্রেজেন্ট করেছে তা আসলে আমেরিকার অন্যান্য প্রেসিডেন্টের সাথে যায় না। ইভেন জর্জ ডাব্লিউ বুশও কিন্তু এরকম কথাবার্তা বলে এরকম ডিরেক্টলি কাউকে কখনো এভাবে হিট করেনি। তো কিন্তু ওনার একটা ভালো গুণ ছিল, যেটা অনেকে মজা করে বলে, সেটা হচ্ছে উনি কোনো ব্যাপারে ইন্টারফেয়ারেন্স করতেন না। যেমন ধরেন মিডল ইস্টের অনেক ব্যাপারে বা সাউথ এশিয়ার অনেক ব্যাপারে, যেখানে অন্য অনেক আমেরিকান প্রেসিডেন্ট থাকলে কিন্তু ইন্টারফেয়ার করে ফেলতো বা কনসার্ন শো করতো, ডোনাল্ড ট্রাম্প একদম আমেরিকাকে প্রায়োরিটি দিয়ে উনি সবকিছু করেছে। যেটার একটা ভালো দিক হচ্ছে এই দেশগুলো ওই ভয়টা থেকে মুক্ত ছিল অনেকদিন যে কিছু করলে আমেরিকা কি করবে। তো এখন বাইডেন সম্ভবত ডেমোক্রেট প্রেসিডেন্টের যে টেন্ডেন্সি গুলো থাকে সব ব্যাপারে একটু কনসার্ন, তো সেটা ওনার থাকবে, এবং যেটার একটা পজিটিভ এবং নেগেটিভ দিক দুটোই রয়েছে। তো আমার অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। মেজর এমদাদ, আপনার কাছে এখন আসবো যে এই পর্যায়ে বলতে যে আপনি তো একটু উল্লেখ করেছেন আপনার প্রথম আলোচনায় যে ট্রাম্পের যে আইনি লড়াই, সেখানে উনি যদি সত্য প্রমাণ করতে পারেন যে 21,000 যে বিষয়টি আপনি উল্লেখ করলেন, সেক্ষেত্রে একটা ডিভিশন তৈরির সম্ভাবনা থেকে যায়। আপনি কি মনে করেন যে সর্বসাকুল্য আইনি লড়াই উনি জিতবার কোনো সুযোগ আছে? ধন্যবাদ। আসলে আমি খুব অত্যন্ত আগ্রহ নিয়ে এবং খুব আপনি খেয়াল করেছেন মনোযোগের সাথে ডক্টর নমির আলোচনা শুনছিলাম। উনি ওখানে দুজনের যে যেটা ডিপ্লোম্যাটিক অর্থাৎ বৈশ্বিক যেই পার্থক্য বা সিদ্ধান্ত যেখানে গ্রহণ করবেন, সেখানে আমি একটু করে যোগ করতে চাই। সেটা হচ্ছে জো বাইডেনের ঘোষিত যে প্রিন্সিপাল, সেখানে যে ইরানের যে নিউক্লিয়ার যে ডিল, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড রাশিয়া, সেখান থেকে তারা বেরিয়ে গিয়েছিল আমেরিকা। সেখানে তার ঘোষণা হচ্ছে সে এবার এই ইরান নিউক্লিয়ার প্যাক্টে ফিরে আসবে। বৈশ্বিকটা ডক্টর নমি বলেছেন ওটাতে ফেরত যাবেন। এবং ইসরায়েলের ব্যাপারে যেটা বলছেন হয়তো একই নীতি না, এখানে একই নীতি না, ওখানে তফাৎ আছে দুজনের মধ্যে। যেটা ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে ওখানে জেরুজালেমকে করে জেরুজালেমে তাদের যে দূতাবাস সেটাকে নিয়ে এসছে তেল আবিব থেকে। এখানে জো বাইডেনের নীতি হচ্ছে টু স্টেট থিওরি, যেটা আমাদেরও ঘোষিত প্রিন্সিপাল আমাদের দেশের যেটা পররাষ্ট্রনীতিতে যেটা আছে, সেটা হচ্ছে আমরা টু স্টেটে বিশ্বাস করি। দুইটা স্টেটে হলে পরেই জেরুজালেমকে ভিত্তি করে দুটা রাজধানী হবে এবং টু স্টেট, সেখানে আমরা সেটাকে তখন আমরা চিন্তা করব। কারণ এই কথাটা আমাদের আগে কয়েকদিন আগে আন্দালু অর্থাৎ আঙ্কারাতে তুরস্কের যে গণমাধ্যম, সেখানে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একটা সাক্ষাৎকারে উনি স্পষ্ট করেছেন, যখন বলা হয়েছে যে সৌদি আরব যদি স্বীকৃতি দিয়ে বসে থাকে, কারণ তার দুইটা চেলা বাহরাইন এবং ইউএই কে দিয়ে ইতিমধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, তো সেখানে বলছে যদি সৌদি আরব করে তাহলে বাংলাদেশের অবস্থান কি হবে। আমাদের অবস্থান আমরা পরিষ্কার করেছি, টু স্টেট থিওরিতে আমরা বিশ্বাস করি। এক্স্যাক্টলি সেটা জো বাইডেনও বলেছেন, ওনাদের ডেমোক্রেটদের যেটা পলিসি সেটা হচ্ছে এটাকে তারা করে। চায়নার ব্যাপারে ইউনিলেটারালি ইউনাইটেড স্টেটস ওয়ান্টস টু হ্যান্ডেল, চায়নাকে এককভাবে হ্যান্ডেল করতে চেয়েছে। এখানেও জো বাইডেন কিন্তু একটু পার্থক্য সৃষ্টি করেছেন। সেটা হচ্ছে উনি বলছেন না, আমি আমার মিত্রদের নিয়ে, সব দেশকে নিয়েই
চায়নার যদি হিজেমনি বা চায়না যদি কোনো ধরনের ইয়ে করে, বিশেষ করে সাউথ চায়না সি নিয়ে বা অন্যান্য কিছু কিছু বিষয় আছে যেগুলো সেগুলোকে আমরা ট্যাকেল করবো। আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে মৌলিক পরিবর্তন। সেটা হচ্ছে ন্যাটোতে আপনার ইউনাইটেড স্টেট বলেছিল যে প্রত্যেকটা দেশকে তাদের অনেক বেশি তাদের কন্ট্রিবিউশনটা বাড়াতে হবে, তাদের টাকা পয়সা বেশি দিতে হবে। ইউনাইটেড স্টেট এককভাবে সেখানে এটাকে বহন করবে না। সেই বলে সে ন্যাটোর থেকে কিছুটা অনেকটা ইনার্শিয়ার মতো একজনের জড়তা নিয়ে সে কাজ করছিল ন্যাটোতে। জো বাইডেনের ঘোষিত নীতি হচ্ছে নো, ন্যাটোতে আমরা খুব অ্যাক্টিভ হবো, ন্যাটোকে আমরা সচল রাখবো, এটা আমরা করব। আর বাকিগুলো ঠিকই আছে অলমোস্ট। আর তাদের আভ্যন্তরীণ কিছু বিষয় আছে সেগুলি তাদের নিজস্ব, বাট আমরা যেগুলি এফেক্টেড হব, যেমন ধরেন তৃতীয় বিশ্বের আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার ইমিগ্রেন্টদের ব্যাপারে। তো এটা একটা টোটাল পলিসি চেঞ্জ হবে। তাদের দুজনের মধ্যে একেবারে মৌলিক একটা পার্থক্য আছে। যেমন ট্রাম্প সেখানে তাদের এই যে আমাদের দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে গিয়ে যারা বাচ্চা কাচ্চা ওখানে হয় তাদেরকে নাগরিকত্ব এটাও কিন্তু বন্ধ করে দিয়েছিল। এটা আবার জো বাইডেন কিন্তু সে বলছে না, এইসবের ভেতরে হবে না। আমরা দিস ইজ দ্য ইউনাইটেড স্টেটস ইজ এ নেশন অফ মাইগ্রেটর, মাইগ্রেশনের মাধ্যমে এটা গড়ে উঠেছে। যাই হোক, এগুলি হচ্ছে তাদের মৌলিক। আর আপনি যেটা বলছেন, যদি এর ভিতরে যদি এরকম কিছু প্রমাণিত হয়ে যায়, এটাই এখন দেখার বিষয় যে আর সবচেয়ে কোর্টের পাশাপাশি হোয়াট হিজ হিডেন, এটা কেউ বুঝছে না। এটা নিয়ে তারাও কিন্তু শঙ্কিত। আজকেও একটু আগে আমি দেখছিলাম তাদের কমেন্টেটররা বলতেছিল, বিশেষ করে ঝানু যারা এইসব ব্যাপারে আছে, সিএনএন, এনবিসি বা সিবিএস বা ফক্স নিউজে, বিবিসিতে, একটু আগেই আপনার তো বিশেষ করে চ্যানেল 24 অ্যান্ড ডিডব্লিউ, জার্মান টিভি, এগুলি সবগুলিতেই তারা দে অল আর কনসার্ন যে সেই পেন্টাগনে কেন হাত দিল, 4 জন কেন বদলি করে ওখানে নিয়ে আসলো। এবং আপনারা হয়তো এটাও জানেন, গতকালকে তার ডিফেন্স মিনিস্টারকেও স্যাক করেছে সে, আরো গাওরা টাইপের একজন ডিফেন্স মিনিস্টার নিয়ে এসছে। এখন শেষ পর্যন্ত ধরেন আরেকটা জিনিস বলছে বৈশ্বিক ব্যাপারে, মিডল ইস্টে যে এটা ডক্টর নমির সাথে একটু যোগ করি, মিডল ইস্টে তেমন করে না, কিন্তু ইয়েমেনকে এখানে একটা তফাৎ আছে। ইয়েমেনে জো বাইডেনের নীতি হচ্ছে আমরা দিব না। ইয়েমেনে যে এককভাবে চরম একটা, আই ওয়াজ দেয়ার ইন দ্যাট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ভেরি রিসেন্টলি, এটা এত অমানবিক এবং এটা এত হৃদয়হীন নিষ্ঠুরতা আপনি কল্পনা করতে পারবেন না। লক্ষ মানুষ, আর সেই বাচ্চাগুলির যদি আপনি চেহারা দেখেন, অখাদ্য কুখাদ্য, খাওয়ার নাই, কিচ্ছু নাই। এটা আমি তাদেরকে পার্সোনালি জিজ্ঞেস করছি, পলিসি মেকারগুলোকে, সিটিং ইন ইউএই হোটেল কার্লটনে বসে, যে তোমরা ইসলামিক উম্মার কথা বলো, হাউ ইউ আর অ্যাডভোকেটিং দিস থিং এন্ড কিলিং ইউর পিপল, ওন পিপল। আর আমরা দেখো আমাদের দেশকে তোমরা আমাদের মাঝে মধ্যে মিসকিন বলো, তো হ্যাভিং দিস গার্ডস টু কল আস। আর আমরা সারা পৃথিবীতে শান্তি স্থাপন করতেছি, সারা বিশ্বে যেখানেই গন্ডগোল ওখানে আমরা উই আর দ্য নাম্বার 1 country in the world in establishing peace by sending our troops to as a peacekeeper, and you have sent your troops to kill your brothers. তো এটার থেকে জো বাইডেন সরে আসবে বলছে, ইয়েমেনে সাপোর্ট দিবে না। সবচেয়ে মারাত্মক ক্রিমিনাল অফেন্স করেছে ট্রাম্প, যদি এটা যে কেসটা এখন তুরস্কের আদালতে আছে, আমেরিকান ফেডারেল কোর্টে করেছে, যে এই যে খাশোগিকে হত্যা করা এবং সেই হত্যার বিচার না করার জন্য ট্রাম্প যেভাবে চাপ সৃষ্টি করেছে টার্কির উপর এবং সৌদি আরবের, এই যে একেবারে আমি বলবো দুশ্চরিত্র, এই যে সালমানকে যেভাবে সাপোর্ট দিয়েছে, তার হত্যার পেছনে একজন নিরীহ মানুষ, সে একটা ভিসার জন্য গিয়েছে, সেখানে তাকে হত্যা করে, তার বডিটা পাই নাই, সেখানে তাকে টুকরা টুকরা করে হিজ বডি ওয়াজ বার্ন অ্যাশেস। তো এইটাকে ট্রাম্প কিন্তু বিচার করতে দেয় নাই, মধ্যপ্রাচ্যতে করে নাই। আপনি কেমনে করেন নাই? মধ্যপ্রাচ্যে ইউএই কে বলেছে যে তোমরা আমাদের F-35 কিনবা, F-35 নট 35। ইউএই কি করবে? এতটুকু দেশ F-35 কিনিয়েছে বিলিয়ন ডলার খরচ করিয়ে। যে হিজ এ ঝানু কিন্তু ব্যবসায়ী, বেনিয়া একদম। সে তাদেরকে দিয়ে, সৌদি আরবকে দিয়ে 600 বিলিয়ন, পৃথিবীর ইতিহাসে এত বড় সামরিক চুক্তি কখনো হয় নাই। 600 বিলিয়ন ডলারের একটা চুক্তি করিয়ে রেখেছে, এবং সেখানে চুক্তির মধ্যে একটা ক্লজ রেখেছে যে এই ওয়েপনরি যদি কখনো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা যদি ইউজ হতে যায়, অটোমেটিক্যালি তার মধ্যে সফটওয়্যার আছে, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। তো এই ধরনের কাণ্ডকীর্তি কিন্তু করেছে। একইভাবে আমাদের পার্শ্ববর্তী ভারতে এসে মোদী সাহেব খুশি হয়েছেন, হাততালি সবাই দিয়েছে,
কিন্তু তার আগে সে কন্ডিশন দিয়েছে আমাদের এই অস্ত্র কিনতে হবে, $1 বিলিয়ন অস্ত্র কিনতে হবে, এন্ড ইন্ডিয়া হ্যাজ বট ইট ফ্রম দেম। সুতরাং বিশ্বে সে অনাচার অনেক সৃষ্টি করেছে। এই যে ভারতের গরিব মানুষ আজকে আমাদের থেকে পিছিয়ে পড়ে গেছে, তাদের পার ক্যাপিটা ইনকাম নেই, এই দুশ্চরিত্র লোকরা এই দুষ্কর্ম করতে গিয়ে সাধারণ মানুষের অর্থ অস্ত্রের পিছনে ব্যয় করতে বাধ্য করেছে, সৌদি আরবকে বাধ্য করেছে, ইউএই কে বাধ্য করেছে। অথচ ইউএই আমাদের শ্রমিকগুলো ঠিক মতো বেতন দেয় না। দুবাইতে হাজার হাজার মানুষ রাস্তাঘাটে হাতে 2 টাকা 3 টাকা দিয়ে খাওয়ার খায়, ওখানে যাচ্ছে তাই ব্যবহার করে। আই আস্কড দেম, তাদেরকে আমি বলেছি পয়েন্টের উপর, তাদের ফাইন্যান্স অ্যাডভাইজারকে ইউএই, যে দেখো তুমি আমাদের লোকগুলিকে মিসকিন বলো, তাদের ঠিক মতো যে ডিউ আছে তুমি ইউ আর নট গিভিং দ্য রেমুনারেশন, কিপিং দেয়ার ফ্যামিলি, দে আর হিয়ার গিভিং দেয়ার সোয়েটস অ্যান্ড ব্লাডস, আর তুমি তাদের মিসকিন বলো। হাউ? রাদার ইউ আর মিসকিন দ্যাট হু ইজ ডিপ্রাইভিং দেম, যাদেরকে তুমি বঞ্চিত করছো আইনত তুমিই হচ্ছে মিসকিন, ওকে কেমনে মিসকিন বলো? আমাকে আমাদের একজন উচ্চ পদস্থ ওখানে ছিলেন, খুবই বড়, নাম বলতেছি না, উনি খালি ইশারা করতেছে, আরে কি করতেছেন, এটা সর্বনাশ হয়ে যাচ্ছে, আমরা আসছি দ্বিপাক্ষিক সম্পর্ক এস্টাবলিশ করার জন্য। আমাদের কেউ না কেউ তো বলতে হবে মুখের উপর সত্য কথাটা। তুমি আমাদের জানো, আমাদের উই হ্যাভ দ্য 16 ফাইটিং ইনফ্যান্ট্রি ডিভিশন, আমাদের ডিভিশন আছে 16, তোমাদের মধ্যে আমাদের 3-4 দিন লাগবে দখল করে নিয়ে, তুমি আমাদের লোকদের বলো মিসকিন। তো এইসব অনাচার করেছে, এরাই করেছে পিছন থেকে, ট্রাম্পদের মতো লোক এই দেশগুলোকে দিয়ে করিয়েছে, আমাদের উপরও করিয়েছে। এই যে যেমন আমাদের এই কয়দিন আগে সৌদি আরব আমাদের উপর প্রেশার দিল রোহিঙ্গাদের আমাদের দেশে ফেরত। আরে রোহিঙ্গা আমাদের দেশের নাগরিক নাকি? যখন দেখেছে যে আমাদের সাথে টার্কির সাথে একটু সম্পর্ক হচ্ছে, টার্কির উপর তারা খেপা, ওয়েস্টার্ন পাওয়াররা, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওখানে গেছে, এখন তারে পাবো না, যেহেতু ওরা মার বাংলাদেশকে, বাংলাদেশ কেন ওখানে গেল? তো এটা কি এইভাবেই তো ফরেন পলিসিগুলি তারা সেট করেছে, তারা দে আর নট বদার অ্যাবাউট দ্য হিউম্যানিটি অর এই সেই আমাদের মতো দেশগুলোতে। সো এখন যেটা আপনি বলছেন, যদি এটা প্রুফ হয়ে যায়, প্রমাণ হয়ে যায় কোনো কারণে, তাইলে হয়তো একটা রীতিকিচ্ছিরি কাণ্ড হবে, যেটা পৃথিবী হয়তো অনেক কিছু তো পৃথিবী দেখে নাই, আমরাও তো অনেক কিছু দেখিনি। সো আমি তো অনেক কিছু দেখি না, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। when I was in Italy, I was the cannibals. আমি তো সব পেয়ে গল্পে একসময় পড়তাম যে পৃথিবীতে মানুষ কেকো আছে। এখন আপনাদের এই 3 জন, আপনারা 3 জনকে যদি বলি আমি মানুষ কেকোদের সাথে ছিলাম, বিশ্বাস করবেন না। হয়তো আমেরিকাতেও যেরকম একটা ঘটনা ঘটে যায়, তাইলে হয়তো এই যে হঠাৎ করে যদি উনি যদি পাগলামি সাগলামি করে যে বলে যে না আই উইল নট কুইট দ্য পাওয়ার, এটা আবার গুনাহ হবে। এখন তো বলছে সব স্টেটগুলি কোনটা, এবং আরেকটা ঘোষণা দিয়েছেন উনি, বলছেন আজকে বলছেন ট্রাম্প বলছে মিনিমাম 10টা কেস করা হবে, এই 10টা কেসের প্রত্যেকটার ফয়সালা না হওয়া পর্যন্ত হি উইল নট হ্যান্ড ওভার দ্য পাওয়ার। তাইলে এখন কি হবে এটা? বাট তাদের তো জানুয়ারি 20 তারিখে জো বাইডেন সাহেব যাই হাজির হবে যে ক্ষমতা আমারে দাও, সে বলে আমি দিব না। এই যে এগুলি এখন দেখার বিষয় আর কি। এই যে আমাদের হয়তো থ্রিলার মুভির মতো হবে, কে দেখা যাক কি হয়। বাট আমার মনে হয় না এটা খুব সহজে, কারণ তার পেছনে এখন রিপাবলিকান যারা আবার যেগুলো আছে, যাদেরকে কি বলে ওটাকে বলা হয় অর্থোডক্স রিপাবলিকান যারা আছে, তারা তার পিছনে দাঁড়িয়েছে। বাট যারা একটু ভদ্র, যেমন জর্জ ডব্লিউ বুশ কিন্তু অত ভদ্র না, তারপরে কিন্তু বলছে ইলেকশন ফেয়ার হয়েছে। বাট যারা আরো বেশি অভদ্র, আরো বেশি অর্থোডক্স, তারা কিন্তু তার পিছনে দাঁড়িয়েছে। তো আমরা সেই দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে তারা কি বলে ফেডারেল কোর্টে। কারণ কয়েকদিন আগে উনি একজন নারী বিচারককে দিয়েছেন, উনি নাকি ওনার ফ্যানাটিক তার সাপোর্টার। তো এরা হয়তো একটা সিদ্ধান্ত কি নেয় এখন এটা দেখা, তার কোর্টে কেস গেলে কি হয় আল্লাহ জানে, এখন দেখা যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর রহমান নাসিরউদ্দিন, আপনার কাছে আসবো যে এই বিষয়ের সাথে আপনি কোনো কিছু সংযুক্ত করবেন কিনা। আর দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে, আমরা একটু অন্যদিকে ফিরে যাই, সেটি হচ্ছে বার্মার বিষয়ে। যা বার্মার নির্বাচন শেষ, এখন তো আপনাদের এক পরে হয়তো জানবো যে সূচি এসে গেছে বা এটি তো সম্ভাবনা 100%। সেই ক্ষেত্রে বার্মার নির্বাচনকে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করবেন? এই দুইটি প্রশ্ন। ভালো লাগছে, মানে আপনার মুখে বার্মা শুনে ভালো লাগছে। এখন এটাকে মিয়ানমার বলে আর কি, আমরা মিয়ানমার ইলেকশন, আমরা ওইটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, আপনার শিরোনাম, মানে আপনি যে টকের শিরোনাম করেছেন বা আমেরিকা বার্মা নির্বাচন, আলাস্কাতে ট্রাম্প সাহেব জিতেছেন। আলাস্কা এবং নর্থ ক্যারোলাইনা তো উনি তো জেতার কথা, উনি অনেক এগিয়ে ছিলেন, দুইটা বানিয়ে আলাস্কা নর্থ ক্যারোলাইনা তো জেতার কথা। আচ্ছা, আমি পয়েন্টে আসি। প্রথম কথা হচ্ছে, আমি আমেরিকার ফরেন পলিসি নিয়ে ডক্টর নাওমি এবং মেজর ইমদাদ যে আলোচনা করেছেন, ওখানে আসলে আমার যোগ করার অনেক কিছু আছে আর কি, কিন্তু আমি ওদিকে খুব বেশি না যাই, শুধু আমি 1-2টা পয়েন্ট বলে আমি ওই বার্মাতে চলে যাই।
মানে আসলে কাছাকাছি দুইটা ইলেকশন হতে মিয়ানমার হচ্ছে আপনারা জানেন আমার এরিয়া, এবং এখানে আমার দীর্ঘদিনের ইনভেস্টমেন্ট আছে, আমার শ্রম, আমার অনেক সময় আমি এটার পেছনে ব্যয় করেছি, ফলে আমি ওটা নিয়ে একটু বলবো। শুধু এতটুকু বলি, আমি আসলে যেটা মনে করি যে ইলেকশন হওয়ার পরে নর্মালি আমেরিকার প্রেসিডেন্সিয়াল যে মানে পাওয়ার ট্রানজিশনটা, যেটা দায়িত্ব নেওয়ার কথা হচ্ছে জানুয়ারির 20 তারিখে বাইডেন নেবে, এবং আমার কাছে মনে হচ্ছে ট্রাম্প যত পাগলামি করুক না কেন ফাইনালি বাইডেনকেই দায়িত্ব দিতে হবে। তবে সে দেয়াটা মানে খুব ডিসেন্ট, খুব পলাইট, খুব জেন্টলম্যানশিপের ভিতর দিয়ে হয়তো নাও যেতে পারে। তবে এটা ট্রাম্পের যে চরিত্র তাতে এটা খুব নট আনলাইকলি। তবে আমি যেটা বলবো, আমি ডক্টর নওমির সাথে একটু করে যোগ করি, সেটা হচ্ছে মানে ট্রাম্প যখন বাইডেন যখন জিতলো, জেতার পরে প্রথম যে বিজয়ী যে স্পিচটা দিয়েছিল সেখানে কিন্তু তিনি কয়েকটা প্রায়োরিটি সেট করেছেন, 5টা প্রায়োরিটি তিনি সেখানে দিয়েছে, ফাইট এই শব্দ ব্যবহার করে। এর মধ্যে তিনি বলেছেন প্যান্ডেমিক, যেটা করোনা ভাইরাস নিয়ে যে এখন প্রায় আমেরিকাতে 2,37,000 মতো মানুষ মারা গেছে, সেটার জন্য একটা র্যাপিড অ্যাকশন নেওয়ার জন্য অলরেডি একটা উনি টাস্ক ফোর্স গঠন করেছেন, এবং সেই টাস্ক ফোর্স একটা অ্যাডভাইজারি দেবে, এবং প্রায় 1 লক্ষ লোককে নতুন করে মানে হেলথ ওয়ার্কার্স যাদের বলা হয় এখন নিয়োগ দেবেন, এবং প্রায় প্রতিটা স্টেটে 10টা করে টেস্টিং সেন্টার করে র্যাপিড মানে এবং ম্যাসিভ টেস্টিং করে এই টোটাল এই করোনা ভাইরাস কোভিড-19টাকে কিভাবে কন্টেন করা যায় সেটা নিয়ে তিনি একটা ম্যাসিভ অ্যাকশন নেবেন। আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি, আমার মনে হচ্ছে এটা খুব ভালো একটা কাজ হবে। উনি ক্লাইমেট চেঞ্জের অলরেডি যেটা নমি বলেছেন যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে একটা বড় আমেরিকার রোলটা কিন্তু বড় একটা ব্যাপার, এবং তারা প্যারিস ট্রিটিতে জয়েন করবেন। শুধু তাই নয়, 2025 সালের মধ্যে 28% যে মানে এমিশনে নিয়ে আসবেন, এবং সেটা 2030 মধ্যে প্রায় 0 কোটায় আনবেন, এরকম। এটা একটা ইয়ে। আর একটা জিনিস বলেছে রেসিয়াল ইনজাস্টিস, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে বর্ণ বৈষম্য বা বর্ণ ভিত্তিক যে অন্যায্য যে মানে অবিচারগুলো সেখানে হচ্ছে, সেই রেসিয়াল ইনজাস্টিসের জায়গায় তিনি অ্যাড্রেস করবেন, এটাকে গুরুত্ব দেবেন। তারপরে যিনি বলেছেন মানে ইকোনমিক ইনইকুয়ালিটির কথা বলেছেন, যে অর্থনৈতিক যে একটা সমাজের মধ্যে একটা অসাম্য তৈরি হয়েছে, এবং জব ক্রিয়েট করার জন্য যে কমিট করেছিলেন, এবং এই প্রায়োরিটি এজেন্ডাগুলো তিনি ডেভেলপ করেন। তার সাথে তিনি একটা শব্দ ব্যবহার করেছেন, ইউনাইটিং ডিপলি ডিভাইডেড আমেরিকান পিপল, যে গভীরভাবে বিভক্ত আমেরিকান সমাজকে, মানুষকে একটা ইউনাইট করা। এটা শুধু ডেমোক্রেট রিপাবলিকদের যে ডিভিশন তা নয়, এই ডিভিশনটাতে কিন্তু নানান ধরনের ফরম্যাট আছে। সেটা মানে রেসিয়াল ডিভিশন আছে, রিলিজিয়াস ডিভিশন আছে, তারপর হচ্ছে মাইগ্রেন্টসের মধ্যে ডিভিশন, যে ডিপলি ডিভাইডেড আমেরিকান সোসাইটি, সেটাকে করে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশের এখানে যেটাতে আমরা এই মানে বাইডেনের পলিসিতে বাংলাদেশ বেনিফিট হতে পারে, সেটা হচ্ছে আপনি হয়তো জানেন যে জানুয়ারির 2020 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত একটা সেকেন্ড বিগ রেমিটেন্স আসছে আমেরিকা থেকে, প্রায় $1.65 বিলিয়ন, এবং এই রেমিটেন্স ফ্লোটা মানে আমরা জানি মিডল ইস্ট থেকে সবচেয়ে বড় আসে, তারপরে আসে হচ্ছে আমেরিকা থেকে। এইটা ফ্লোটা অনেক বেড়ে যাবে, এবং গ্র্যাজুয়ালি যেহেতু একটা বিরাট সংখ্যক বাংলাদেশি ইমিগ্রেন্ট সেখানে থাকে, এবং তাদের নানান ধরনের কমপ্লেক্সের ভিতরে তারা যাচ্ছিল, তারা একটা কমফোর্ট জোন পাবে বলে আমি মনে করি। পাশাপাশি মানে মুসলিমদের একটা ওখানে এক ধরনের একটা সংকট কাল চলছিল একটা সময়, এবং রিসেন্টলি যে প্যারিসের ঘটনার পরে আরো কিছু কমপ্লেক্স তৈরি হয়েছিল। বাইডেন আসার কারণে এই সমাজে যে টলারেবল যে একটা টলারেন্সের যে ব্যাপারগুলো আছে সেগুলো হয়তো ডেভেলপ করবে। ফাইনালি আমি যেটা বলবো যে বাংলাদেশে আরেকটা লাভ হবে, যে বললাম যে ক্লাইমেট চেঞ্জ মানে ক্লাইমেট যে প্যারিস ট্রিটিতে যদি মানে আমেরিকা জয়েন করে, এবং সেখানে একটা বিরাট একটা ম্যাসিভ একটা গুণগত একটা বড় ধরনের চেঞ্জ হবে। যেহেতু মানে ক্লাইমেট ভিকটিমস এর মধ্যে বাংলাদেশ হচ্ছে একেবারেই মানে রেসিপিয়েন্টস এর মধ্যে টপ লেভেলে আছে, সুতরাং বাংলাদেশ এর দ্বারা বেনিফিট হবে। আমি খুব বেশি যে আমেরিকার কাছ থেকে আশা করি বিষয়টা তা না, কিন্তু পলিসিগত জায়গা থেকে এসব পলিসি ফ্রেমওয়ার্ক যখন ডেভেলপ করবে, তখন বাংলাদেশ বা বাংলাদেশের মানুষ নানানভাবে বেনিফিটেড হবে। আর মিয়ানমার ইলেকশন যদি বলেন, এটা খুব ইন্টারেস্টিং বলা। আমি শুধু এতটুকু বলবো, এইটা মিয়ানমার ইলেকশন হচ্ছে 8 তারিখ, ঠিক 1 মাস আগে, মানে নভেম্বর 8 তারিখ হয়েছে। অক্টোবরের 8 তারিখ হিউম্যান রাইটস ওয়াচ একটা
চমৎকার রিপোর্ট পাবলিশ করে এবং সেখানে বলেছে মানে ইন্টারনালি ফ্লোড ইলেকশন, এটা একটা ফ্লো, এখানে একটা নানান ধরনের ত্রুটিযুক্ত একটা ইলেকশন মিয়ানমারে হচ্ছে এবং এই ইলেকশন না করার জন্য স্বয়ং মিলিটারিদের পক্ষ থেকে একটা চাপ ছিল এবং মিলিটারি ব্যাক যেটা বলে মানে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেমোক্রেটিক পার্টি, যেটা সেকেন্ড মানে লার্জেস্ট পার্টি বা বিরোধী দল বলা হয়, এটা মূলত মিলিটারি ব্যাক, তারাও কিন্তু এই ইলেকশন এই মুহূর্তে কোভিড এর সময় ইলেকশন না করার জন্য একটা প্রেশার ক্রিয়েট করেছিল, কিন্তু প্রায় গায়ের জোরে এটা করেছে। শুধু করেছে তা নয়, এই ইলেকশনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই ইলেকশনটাকে বলা হচ্ছে যে সেকেন্ড ডেমোক্রেটিক মাল্টিপার্টি ইলেকশন। এই মাল্টিপার্টি ধারণাগুলো আসলে মিয়ানমারের ইলেকশনে কিভাবে আসলো তার একটা চমৎকার ইতিহাস আছে। আমি খুব সংক্ষেপে শুধু এতটুকু বলবো যে মানে সুচি যখন মানে হাউস ইমপ্রিজনমেন্ট থেকে মানে আমরা বলি যে গৃহবন্দিত্ব থেকে যখন মুক্তি হয়, এরপর থেকে বলা হয় যে মিয়ানমার ডেমোক্রেটাইজেশনের ভিতরে আছে। কিন্তু ডেমোক্রেসি বলতে আসলে আমরা কি বুঝি, যদি একটা ব্রডার সেন্সে বলি, ডেমোক্রেসি হচ্ছে ইনক্লুসিভ ফেনোমেনা। কিন্তু এই মানে এই মিয়ানমার স্টেট হচ্ছে মানে এটা মিয়ানমার পুরো মানে তার যে রাষ্ট্রের যে মেকানিজমটা, রাষ্ট্র পরিচালনার মেকানিজমটা, সেটা হচ্ছে হেভিলি মিলিটারি ডমিনেন্ট একটা জায়গা। এবং এখানে আপনি জানেন 2008 সালে যে কনস্টিটিউশন রিফর্ম হয় সেখানে 25% সিট কিন্তু মিলিটারির জন্য রিজার্ভ করা আছে। শুধু তাই নয়, পার্লামেন্ট ক্যাবিনেটেও কিন্তু 3টা বড় মানে মানে ক্যাবিনেট মিনিস্ট্রি তাদের মিলিটারির জন্য রিজার্ভ করা আছে। ফলে 25% 1/4 অলরেডি পার্লামেন্টের সিট ইলেকশনই হয়, ইলেকশনের বাইরে এগুলো থাকে। ফলে এটা কি ধরনের ডেমোক্রেসি, এটা নিয়ে ইন্টারন্যাশনাল অনেক মানে মিয়ানমার এক্সপার্ট এটা বলে ফ্র্যাকচার্ড ডেমোক্রেসি বলছে, কেউ 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 বলে স্ক্যাটার্ড সভরেনিটি বলছে, নানান শব্দ দিয়ে বলছে। আমি শুধু এভাবে বলবো যে এই ইলেকশনটা আপনি জানেন হয়তো প্রায় 57 টাউনশিপ বলি আর কি আমরা, মানে ওরা টাউনশিপ বলে মিয়ানমারের ল্যাঙ্গুয়েজে বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। 57টি টাউনশিপের নির্বাচন মানে বাতিল করা হয়েছে, মানে সাসপেন্ড করা হয়েছে এরকম। তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে মিয়ানমার হচ্ছে অনেকগুলো মানে মিয়ানমার স্টেটগুলোর মধ্যে অনেকগুলো ছোট ছোট যেটাকে আমরা বলি যে মানে এথনিক গ্রুপস বলছি আমরা, এথনিক মাইনরিটি বলছি। ওখানে যে মানে এথনিক মেজরিটি বামার ছাড়া আর বাকি যেসব এথনিক মাইনরিটি গ্রুপস গুলো আছে তাদের ভোটাধিকার কিন্তু তারা গ্র্যাজুয়ালি সেখানে তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। একটা বড় অংশ হচ্ছে রোহিঙ্গা এবং অফিসিয়াল মিয়ানমারের অফিসিয়াল স্ট্যাটাস হচ্ছে মানে 3,70,00,000 ভোটার, তার মধ্যে প্রায় 20 লক্ষ মানে ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। রোহিঙ্গারা তাহলে আছে কত ওখানে ইন্টারনাল স্পেসে সিতেওয়াইতে যে একটা ক্যাম্প আছে রোহিঙ্গাদের, সেখানে আছে 1,30,000। বাইরে নর্দার্ন রাখাইনে যেটা আছে সেখানে আছে অ্যারাউন্ড 2.5 থেকে 3 লাখ, ধরা হচ্ছে 4 থেকে 5 লাখ রোহিঙ্গা। এরা বাদ দিলেও 15 লক্ষ ভোটার্স যারা নন রোহিঙ্গা ভোটার্স তারা কিন্তু তারা ইলেকশনে ভোট দিতে পারে না। এবং আরো মজার ঘটনা হচ্ছে যে 17 টাউনশিপের মধ্যে মানে রাখাইন স্টেটে 9টা টাউনশিপের ভোট বাতিল করা হয়েছে এবং সেগুলো হচ্ছে ঘটনাক্রমে সেগুলো হচ্ছে আরাকান, মানে যেটা আমরা বলি আরাকান ন্যাশনাল পার্টির যে একটা ডমিনেন্ট এরিয়া আছে, অর্থাৎ তারা যেটা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি যেটা এনএলডি বলছে, এটা মিয়ানমার সুচির যে পলিটিক্যাল পার্টি, সেটা যেখানে জিতবে এটা কনফার্ম সেই জায়গাগুলো তারা ইলেকশন করেছে। এবং আজকে রয়টার একটা চমৎকার রিপোর্ট আছে, রয়টার বলছে যে প্রধান যে বিরোধী দল যেটা আমরা বলি যে মিয়ানমারের যে মিলিটারি ব্যাক যে পলিটিক্যাল পার্টি যে ইউনাইটেড সলিডারিটি এন্ড ডেমোক্রেটিক পার্টি, এই পার্টি এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে। ফলাফল যদি এখনো হয় নাই কিন্তু এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং বলছে এটা কোনো সুষ্ঠু নির্বাচন, ইটস নট এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। সুতরাং এটা তারা বাতিল করে দাবি জানিয়েছে এবং এটা পুনঃ ইলেকশনের জন্য দাবি জানিয়েছে। আরো একটা ব্যাপার সেটা হচ্ছে মিলিটারি টপ অফিসিয়ালসরা 7 তারিখে বলেছে এই নির্বাচন দিস ইজ নট এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস, মিলিটারি টপ অফিসিয়ালসরা এটা বলেছে। সুতরাং মানে আমি একটু যদি মানে শেষ করি এভাবে মোটা দাগে বললে, মিয়ানমারের ইলেকশনটা হয়েছে জাস্ট ইলেকশন করতে হয় সে কারণে হয়েছে।
সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা বলে একটা কথা বলা হচ্ছে, কারণ 5 বছর পর ইলেকশন হয়। 2015 সালের নভেম্বরের 8 তারিখ যে ইলেকশন হয়েছিল, যেখানে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল সুচির দল, এখনো সেই ঠিক 5 বছর পরে 2020 সালের যে নভেম্বর 8 তারিখ আর একটা ইলেকশন করতে হয়েছে, এবং সেটাতে মিয়ানমারের সুচির যে মানে তার যে আবার ক্ষমতা যাওয়ার জায়গাটা কনফার্ম করে কিন্তু বলা হয়েছে। আমি শেষ করবো এই যাত্রা এটা বলে যে ইন্টারন্যাশনাল সমস্ত মানে ক্রেডিবল মিডিয়া বলার চেষ্টা করছে যে সুচি যতই বাইরে আনপপুলার হোক না কেন, ভেতরে কিন্তু সুচি এখনো পপুলার। মানে টু অ্যাড টু দিস, সেটা হচ্ছে সুচির এই পপুলারিটি বাড়ার পেছনে অনেকগুলো কারণের মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে সুচি মিয়ানমারকে প্রোটেক্ট করার জন্য, পক্ষে ডিফেন্ড করার জন্য, সে যে রোহিঙ্গা জেনোসাইডের যে অ্যাকুইজিশন গাম্বিয়া এনেছে, সেই গাম্বিয়ার এগেনস্টে দাঁড়িয়ে সুচি যে মানে রোহিঙ্গাদের জেনোসাইড যে হয় নাই, মিয়ানমারের যে টাদমারু আমরা বলছি যে মিলিটারিকে এবং মিয়ানমারের স্টেটের অবস্থানকে মানে ডিফেন্ড করার জন্য, রোহিঙ্গাদের জেনোসাইডের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য সুচির পপুলারিটি অনেক বেড়েছে এবং আগের চেয়ে অনেক বেশি ভোট পাবেন বলে তিনি আশা করছেন। সুতরাং আমি শুধু এখানেই শেষ করব। মিয়ানমারের ইলেকশন আসলে এটা খুবই মানে ডেমোক্রেসির, যদি আমরা বলে থাকি ডেমোক্রেসির যে একটা ব্রডার একটা স্পেকট্রাম, সেই পার্সপেক্টিভে দেখলে আমি বলবো এইটা আসলে নামকাওয়াস্তে একটা ইলেকশন। সুচির আগামী 5 বছরের ক্ষমতা জায়েজ করার একটা জাস্ট পর্ব হিসেবে এটাকে তিনি ব্যবহার করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর নওমি আপনার কাছে এই পর্যায়ে আসি, যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার যে শব্দটি উচ্চারণ করলেন ডক্টর রাহমান নাসিরউদ্দিন, সেটি কিন্তু দীর্ঘদিন যাবত আমাদের এই অঞ্চলে কিন্তু বেশি প্রচলিত ছিল। এখন কি মনে হয় যে এটা বৈশ্বিকভাবে একটি খুব নন্দিত শব্দ হিসেবে শাসক গোষ্ঠী নিচ্ছে কিনা? এটি হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে, আপনি মিয়ানমারের নির্বাচন সম্পর্কে ডক্টর রহমান নাসিরউদ্দিনের বিশ্লেষণ শুনলেন, পাশাপাশি মেজর আমদাদ সাহেবের যে আলোচনা শুনলেন সেটি হচ্ছে আমেরিকার নির্বাচন। এই 2 জায়গা থেকে আপনি আপনার একটু বক্তব্য শুনতে চাই। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে আসলে যারা এই শব্দটা শুরু করেছিল, সে ওয়েস্টার্নাররা না, আমেরিকানরা এবং ইউকেরা, তারা কিন্তু কখনোই ভাবতে পারেনি যে এই শব্দটার এত সুন্দর এবং এত ক্রিয়েটিভ ওয়েতে এটা ব্যবহার করা হবে। মানে সংবিধান অনুসারে নির্বাচনও হবে কিন্তু ক্ষমতা আমার কাছেই থাকবে, মানে এই ধরনের জিনিসটি হতে পারে, এটা মনে হয় যারা এই ডেমোক্রেসির প্রবক্তা বা ডেমোক্রেসির কে যারা স্বপ্ন দেখেছিল তারা কখনো ভাবতেই পারেনি যে এটা এই অঞ্চলে আসলে এরকম একটা মানে তার রূপ এরকম হবে আর কি। তো প্রথমত আমি তো আসলে এগ্রি করি যে এটা আসলে এখন শুধু শব্দই হয়ে গেছে, এটা সত্যিকারের এই অঞ্চলে হয় না, এবং এর পিছনে অনেকগুলো কারণ আছে, ভালো বা মন্দ সেটাতে আমি যাব না। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে, আসলে ডেমোক্রেসি শব্দটা এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেভাবে বোঝানো হয় আমাদের কন্টিনেন্টে সেরকম ইফেক্টিভ নাও হতে পারে। আমরা সিঙ্গাপুরের উদাহরণ দেখেছি, আমরা মালয়েশিয়ার উদাহরণ দেখেছি, এবং আমাদের এই কন্টিনেন্টের লোকজনের কাছে একটা কলহপূর্ণ নির্বাচনের চেয়ে শান্তিপূর্ণ একটা সরকার থাকা এটা অনেক বড় একটা ব্যাপার। আমাদের প্রায়োরিটি হচ্ছে শান্তি শৃঙ্খলা। একটা আমাদের কাছে এই যে ওই সব মানে একটা ভোট দেওয়ার চেয়ে একটা শান্তিতে আমি থাকলাম, এক রাত শান্তিতে ঘুমাতে পারলাম, এটা অনেক বড় একটা ব্যাপার। তো এই জিনিসগুলো এখন ওয়েস্টার্ন থেকে এসেছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে এসেছে, এবং তাদের ডেমোক্রেসির চর্চাটাও খুবই ডিফারেন্ট। আমরা দেখতে পেরেছি যে তাদের যে নির্বাচনে যারা দাঁড়ায়, আমেরিকার নির্বাচনের কথাই যদি ভাবি, যে তারা প্রত্যেকে হার্ভার্ড পড়ুয়া লোকজন, পড়াশোনা করে এসেছে, লয়ার, আর আপনি যদি আমাদের নির্বাচনের দিকে তাকান, আমরা কাকে ভোট দিব, অল্টারনেটিভই বা কোথায়? অল্টারনেটিভই তো নেই। সেম থিং কিন্তু মিয়ানমারেও হয়েছে। সুচির কিন্তু অল্টারনেটিভ কোনো নেতা বা ওই পর্যায়ে কোনো নেতাকে কিন্তু পাওয়া যায়নি যাকে সারা বিশ্ব সাপোর্ট করবে, একই সাথে মিয়ানমারের ভিতরেও সাপোর্ট করবে, যেটা সুচির ক্ষেত্রে অনেক বড় একটা ইন্টারন্যাশনাল সাপোর্ট তার আছে তার পিস প্রাইসের কারণে, এবং সে যে স্যাক্রিফাইসটা করেছে মিয়ানমার জনগণের উপরে, তার একটা কমফোর্টেবল লাইফ সে ইউকেতে রেখে এসে, তার ছেলেদেরকে রেখে এসে, তার স্বামী মৃত্যুর সময়ও সে দেখতে যেতে পারেনি। এই স্যাক্রিফাইসটা যে করেছে এটা এখনো মানুষ মনে করে আর কি, মিয়ানমারের জনগণ, যদিও তিনি তার কার্যবলী দ্বারা শুধুমাত্র নিজেকে বার্মিজদের নেত্রী হিসাবেই প্রতিষ্ঠিত করেছেন বেশি, রাদার দেন মিয়ানমারের নেত্রী হিসাবে।
তো প্রথম কথা হচ্ছে যে সুচির কাছে মানুষের এক্সপেকটেশন অনেক হাই ছিল। ওনার যে পলিটিক্যাল হিস্ট্রি আছে বা পলিটিক্যাল লাইফ আছে, উনি যে স্যাক্রিফাইসটা করেছেন নন ভায়োলেন্ট ওয়েতে মিয়ানমারের জনগণের প্রতি, তো সবার সারা বিশ্বের একটা এক্সপেকটেশন ছিল যে উনি বোধহয় সবকিছুর ব্যাপারেই এরকম সততার সাথে সত্যি কথা বলবে। তো কিন্তু ক্ষমতা এমন একটা জিনিস, এবং যখন ক্ষমতা মানুষের কাছে চলে আসে তখন আসলে ওই জিনিসটা মানুষ হারাতে চায় না। যত নন ভায়োলেন্ট নীতিতেই বিশ্বাস করুক না কেন, সে যতই তার পলিটিক্যাল হিস্ট্রি যতই ট্রান্সপারেন্ট থাকুক না কেন, ক্ষমতা ধরে রাখার কারণে তিনি অনেক সময় চুপ করেছিলেন। এবং আমি বলবো সুচির যে এই দ্বিতীয় বিজয়, এটা অনেকটা চুপ করে থাকা, সেটার কারণেই বোধহয় বেশি হয়েছে। তো প্রথম হচ্ছে যে মিয়ানমারের ওরকম কোনো স্ট্রং লিডার নেই যে মিয়ানমারকে একত্রিত করে সুচির একটা অল্টারনেটিভ একটা পিকচার দিতে পারবে। সেকেন্ডলি, যারা মেইন স্ট্রিম বার্মিজ, তাদের বাইরে যারা আছে তারা তাদের ডিফারেন্ট ন্যাশনালিটি আছে। রোহিঙ্গারা নিজেদেরকে রোহিঙ্গা আইডেন্টিটির সাথে বেশি পছন্দ করে। অন্য ইন্ডিজিনিয়াস যারা আছে, যেমন কাচেন গ্রুপ বা আদার ইন্ডিজিনিয়াস গ্রুপ, তারা নিজেদেরকে ওই ইন্ডিজিনিয়াস গ্রুপের সাথেই মানে বিলঙ্গিংনেসটা তাদের বেশি। তো ওই যে ন্যাশনাল আইডেন্টিটি যে আমরা মিয়ানমার, এটা কিন্তু আছে বার্মিজদের ভিতরে, যেই কারণে সুচিকে দেখা গেল অর্গানাইজড ভাবে সব বার্মিজরা ভোট দিয়ে রেখেছে, এবং উনি ওই জিনিসটা খুব সুন্দর করে ক্যাপচার করতে পেরেছে রোহিঙ্গাদের ব্যাপারে চুপ করে থেকে। তো এটা হচ্ছে এই চুপ করে থাকার ফসল হচ্ছে ক্ষমতা আরো 5 বছরের জন্য থাকা, মিলিটারির অনুমোদন নিয়ে। মিলিটারিরাও তার উপর খুব খুশি যে তিনি ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে রোহিঙ্গাদের পক্ষে কিছু বলেনি, যেটা উনি বললে কিছু করার থাকতো না। তো যেই কারণে দ্বিতীয় মেয়াদে তিনি ক্ষমতায় এসেছে। তবে একটা জিনিস বলা যায় যে উনি যেহেতু ওনার পাওয়ারটাকে উনি বেশি প্রিফারেন্স দিয়েছে রাদার দেন ওনার যেটা করা উচিত ছিল হিউম্যান রাইটস এবং ইকুয়ালিটি এবং ইনক্লুসিভনেস নিয়ে বলা উচিত ছিল, সেই কারণে কিন্তু হতে পারে উনি মিয়ানমারের ক্ষমতা পেয়েছেন ঠিকই, কিন্তু মানুষের মনের কোঠায় যে সূচি ছিল সেটা কিন্তু উনি আর এখন আর নেই। এবং কেউ ওনাকে যে আমার রোল মডেল বলে, যে আগে একটা প্রবণতা ছিল যে আউং সান সুচি আমার রোল মডেল, গান্ধীর সাথে তার নাম উচ্চারণ করা হতো, সেটা কিন্তু এখন আর থাকবে না। তো এই দুটো জিনিস আমি বলতে চেয়েছিলাম আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। মেজর ইমদাদ, আপনার কাছে একটু আসবো, সেটি হচ্ছে যে আপনি ট্রাম্পের যে মিথ্যা বলার প্রবণতার একটি বিষয় উল্লেখ করলেন। আপনি বিশ্বের মধ্যে এমন আর কোনো কি নেতা দেখা যায় না যারা অজস্র মিথ্যা কথা বলেন কিন্তু তাদের সংখ্যা বা পরিসংখ্যানটা আসে না কেন? এটি হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে দুটি নির্বাচন থেকে আমরা রোহিঙ্গা ইস্যুতে আমরা কোনো সুবিধা ভোগ করতে পারবো। ধন্যবাদ। আসলে আমি সময় কতক্ষণ আছে আমি জানি না, আপনি কতক্ষণ সময় দিবেন। আমি আসলে আমেরিকার এই বিষয়টা আমি আর যেতে চাচ্ছি না। আমি ডক্টর নওমীর আমি ওনার বক্তব্য, আমি তো ওনার সাথে কখনো প্রোগ্রাম করি নাই, আই অ্যাপ্রিশিয়েট। আমি এত ভালো লাগছে যে আমি রোহিঙ্গাদেরকে নিয়ে আই ওয়াজ দেয়ার ফর 4.5 years। এখন ওনার বক্তব্য শুনে মনে হচ্ছে উনি ওই অঞ্চলে না থেকে ওই অঞ্চলের মানুষের যে মনস্তত্ত্ব সেটা অত্যন্ত গভীরভাবে উনি অনুধাবন করেছেন। আমার কমপ্লিমেন্টস ফর ডক্টর নওমী। অ্যাকচুয়ালি জিনিসটা ঠিকই, উনি যে একটা শব্দ বলে চুপ করে থাকা, ওখান থেকে আমি একটু শুরু করতে চাচ্ছি। অং সান সুকি দুটা জিনিস উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিতভাবেই তুলে ধরেছে। একটা হচ্ছে তাদের কোনো অন্য অল্টারনেটিভ নাই, জাতীয় এমন কোনো নেতা নাই যার পেছনে মিয়ানমারের জনগণ দাঁড়াতে পারে গিয়ে, বা সেরকম কোনো কারিশমা সৃষ্টি কেউ করতে এই পর্যন্ত মিয়ানমারে কিন্তু দেয়ার ইজ নট এ সিঙ্গেল লিডার হু ইজ হ্যাভিং দ্য কারিশমা টু ড্র দ্য ন্যাশনাল অ্যাটেনশন। জাতীয় যে এটা কিন্তু তারা এইরকম কোনো নেতা সেখানে নাই। 2 নম্বর হচ্ছে সিম্প্যাথি। এটাও কিন্তু ডক্টর নওমী বলেছেন যে তার সবকিছু ত্যাগ করে, তার স্বামী সে দেশ থেকে যায় না, তার কন্ডিশন দিয়েছিল বাইরে চলে যাও, ইভেন কি তার ছেলেগুলোকেও সে কখনো আর কাছে এনে রাখতে পারে না। এগুলো হচ্ছে মিয়ানমারের যে সাধারণ মানুষের যে মনোজগৎ, সেটার মধ্যে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে। কারণ মিয়ানমার ইটসেলফ ইজ এ ভেরি কনফাইন্ড সোসাইটি। ওই কনফাইন্ড সোসাইটির মধ্যে তাদের খুব বেশি আলোচ্য তেমন জিনিস নাই, তারা এই জিনিসগুলোই আলোচনা করে। সুখী গৃহবন্দী ছিল, তারপরও ওই যে এটাও ডক্টর নওমী বলেছেন যে তার সুখ একটা নিশ্চিত জীবন ছিল, ইয়েকে বিয়ে করেছে, অক্সফোর্ডের অধ্যাপককে বিয়ে করেছে, তার বাচ্চা কাচ্চা হয়েছে, তারা সেখানে ব্রিটিশ সিটিজেন। ওগুলি সব ত্যাগ করে সে তার দেশের জন্য রয়ে গেছে। এবং তার পেছনে আরো একটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে জেনারেল অং সান, যাকে বলতে তারা বোঝো অং সান বলে, মোস্ট রেসপেক্টেড জেনারেল। আরো একটা জিনিস এখানে এসছে, সেটা চুপ থাকার বিষয়টা। চুপ থাকাটা হচ্ছে আর্মি দেখেছে এর থেকে নিরাপদ আর কোনো নেতৃত্ব তাদের সামনে আসবে না। সেনাবাহিনীর এখানে
স্বার্থের উপরে সামান্যতম কোনো আঘাত এখানে আসার কোনো সম্ভাবনা নাই। বিগত 5 বছরে অং সান সু কি যেখানে বিশ্ব একটা পরিধিতে তার একটা নেতৃত্ব ছিল, তার একটা ইমেজ ছিল বিভিন্ন দেশে দেশে সাধারণ মানুষের কাছে, সেগুলো সবকিছুর মোহ ত্যাগ করে সে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কিভাবে? সেনাবাহিনী যে কাণ্ডগুলো করেছে, কুকাণ্ড যেগুলি করেছে, বিশেষ করে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে বাড়িঘর পুড়িয়ে দেওয়া, তাদেরকে তাড়িয়ে দেওয়া, সেখানে কিলিং, তারপরে এই যে এই জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মেশিনও তো আসছেই, জাস্ট জেনোসাইড বা এথনিক ক্লিনজিং যেটাই আমরা বলি, সবকিছু করেছে। তারপর অং সান সু কি যেখানে গিয়েছে, যেটুকু সুযোগ পেয়েছে, সিঙ্গাপুরে গিয়েছে, থাইল্যান্ডে গিয়েছে, আসিয়ানে গিয়েছে, সেখানে সে সেনাবাহিনীর পক্ষ নিয়ে কথা বলেছে। এবং ইন্টারন্যাশনাল কোর্টে যে গিয়েছে সেখানেও কিন্তু জোরালোভাবে বলছে হ্যাঁ 2-1টা ঘটনা ঘটেছে, এগুলি এটা কিন্তু ইটস নট জেনোসাইড, বা সেনাবাহিনীর কোনো সদস্য যেখানে করেছে সেগুলোর বিচার। এবং এমনও হয়েছে সেনাবাহিনীর সদস্যরা যারা মাস কিলিংয়ে, আমি এটা জেনোসাইড তাদের ভাষায়, মাস কিলিংয়ে যেখানে জড়িত ছিল সেখানে তাদের 10 বছর করে শাস্তি দিয়েছে কোর্ট মার্শাল। সেটাকে তারা কমিয়ে যে সাংবাদিক রয়টার্সের সাংবাদিকদের যেখানে পুরা তাদের 6 মাসের উপরে জেল খেটে ফেলতে হয়েছে সাধারণ একটা তথ্য বের করে দেওয়ার জন্য, সেখানে যারা মানুষ মেরেছে তারা যেখানে জেলে, তার একটা আবেদনের একটা অ্যাপিলের সাথে সাথেই সেখানে সিনিয়র জন তাদেরকে সব কমিউট করে দিল, সব মাপসাপ করে দিয়ে 1-1.5 মাসের ভিতর কেউ জানেও না তাদেরকে বের করে দিয়েছে, এই যারা কিল করেছে তাদেরকে। সেখানেও এইসব জিনিস নিয়ে অং সান সু কি কখনো সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়ায় নাই, কখনো কনফ্রন্টেশনে যায় নাই, বরং তাদেরকে সাথে নিয়ে এই যে তাদের 1/3 ওখানে আছে, তাদেরকে এই যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আছে, একটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে দে হ্যাভ এ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। এবং আরো আশ্চর্য হয়ে যাবেন, এটা হয়তো আপনারা সবাই জানেন, সেখানে নট দ্য প্রেসিডেন্ট, আমাদের দেশের মতো প্রেসিডেন্ট ইজ নট দ্য কমান্ডার ইন চিফ, কমান্ডার ইন চিফ ইজ দ্য সিনিয়র জেনারেল। তার মানে আর্মির যিনি কমান্ডার ইন চিফ, আর্মির যিনি চিফ উনি হচ্ছেন কমান্ডার ইন চিফ। ও কমান্ডার ইন চিফ হচ্ছে ওই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যেটা আছে সেটা প্রধান। এবং সেখানে একটু আগে যে 3 জনের ডক্টর নাসির যেটা বলছিলেন, 3 জন ওখানে যে ওনার দ্বারাই নমিনেটেড, ওই 3 জন মন্ত্রী কিন্তু সেনাপ্রধানেই নমিনেট করেন, এবং খুব মোস্ট সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট এই 3টা পোর্টফোলিও, হোম মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ আপনার ডিফেন্স অ্যান্ড দ্য বর্ডার, এই 3টাই হচ্ছে। এবং এই 3 জনেই সারপ্রাইজিং ওই ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কিন্তু আবার সেখানে মেম্বার, হি হিমসেলফ ইজ চেয়ারিং দ্য কমিটি। একই সাথে সেখানে রাষ্ট্রপতি, মানে অর্থাৎ যেটা পার্লামেন্ট দ্বারা নির্বাচিত হবে, স্পিকার। তো ওখানে দেখা যাচ্ছে কি এই মেজরিটি অটোমেটিক্যালি কিন্তু আর্মির, সেটা অং সান সু কি চেষ্টা করেছিলেন, সেটা কিছুই হয় নাই। এটা উনি আর জোরালো কোনো প্রতিবাদ করেন নাই। ইভেন কি উনি ওনার যে সংখ্যাগরিষ্ঠ সেটা দিয়ে উনি রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট হতে পারেন। উনি প্রেসিডেন্ট হওয়ার জন্য সেখানে যে মুভটা করেছিল, এটা সেনাবাহিনীর ওখানে বলা আছে, আইন দ্বারা এটা বলাই আছে যে 2/3 না, 2/3 বেশি। তো 2008 সালের সংবিধানে এটাই কিন্তু লিপিবদ্ধ আছে, সেটা হচ্ছে মোর দেন 2/3 মেজরিটি লাগবে সেখানে, ব্রুট মেজরিটি না। তো সেখানে আপনার তো যদি 1/3 অলরেডি কনফার্ম ফ্রম দ্য মিলিটারি, আপনি সেখানে যদি বাকি সবগুলোই আপনি পেয়ে যান, ধরেন যেটা বলে ইউনিয়ন সলিডারিটি পার্টি এরা কেউ একটা সিটও পেল না, আরাকান ন্যাশনাল ওরা একটা সিটও পেল না, সবগুলি অং সান সু কি পেলেও উনি সংবিধান কিন্তু পরিবর্তন করতে পারবেন না। এবং এই 2008 সালের সংবিধানের অধীনেই উনি কিন্তু পার্লামেন্টে গিয়েছেন, ওখানে ন্যাশনাল কাউন্সিল, জাতীয় হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, সবকিছু হয়েছেন, উনি মেনে নিয়েছেন। সুতরাং ডক্টর নমি যেটা বলেছেন একদম টু দ্য পয়েন্ট এই কথাটা, যে চুপ করে থাকার প্রতিদান হচ্ছে ওনাকে আর্মি কিন্তু ডিস্টার্ব করে না। ইফ আর্মি ওয়ান্টস, ওখানে দেয়ার ইজ নো, সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার, নো মাদার সান ইজ দেয়ার হু উইল বি এবল টু রান দ্য ইলেকশন অর গেট কাস্ট দ্য ভোট। ওখানে পরিষ্কার, এটি সো রেজিমেন্টেড সোসাইটি, এর বাইরে গিয়ে কারো কোনো সাধ্য নাই। ওরা যদি কালকেই বলে দেয় অং সান সু কি ইউ উইল নট গো ফর দ্য ইলেকশন, উনি যেতে পারবেন না। আমরা এখন বলছি উনি ক্ষমতায় আসার জন্য, উনি ক্ষমতাহীন, উনি হচ্ছেন টাইটুলার, যেটা আমরা আমাদের রাষ্ট্রপতিকে আমরা বলি টাইটুলার হেড, বা ব্রিটেনের রানীকে বলি টাইটুলার হেড। এরকম টাইটুলার একটা পজিশনে দেওয়া আছে। এটার আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে তার বিশ্বব্যাপী যে পরিচিতি, সেটাকে তারা এক্সপ্লয়েট করে, এবং তার ওই যে একক নেতৃত্ব, দ্বিতীয় তাদের কাছে অল্টারনেটিভ আপাতত নাই,
সেখানে এইবার আর একটা হয়তো আন্ডারহ্যান্ড যেটা হয়ে গেছে, যেটা আমি শোনা বলেই, এবং এটাই হবে বর্তমান সিনিয়র জর্নাল, হি ইজ desire that he is intended to become the president, which Aung San Suu Kyi assured him যে এটা ঠিক আছে, নো প্রবলেম। এবং ওনার যে এক্সটেনশন, এই ইলেকশন হওয়ার জন্য এক্সটেনশনটাও কিন্তু দেওয়া হয়েছে। সেই এক্সটেনশন নিয়েই উনি এখন হি ইজ দ্য সেকেন্ড ও থার্ড এক্সটেনশনে উনি আছেন, এবং উনি তখনই যাবেন, অর্থাৎ যাওয়ার আগে উনি রাষ্ট্রপতি, এটা কনফার্ম। তো এইটা তারা করে দিবে। এইসব জিনিসগুলো এখানে আন্ডারকারেন্টগুলো এখানে সব সেটেল করা আছে। তো সেই জন্য অং সান সু কিকে এখানে বিপুল জনপ্রিয় ভোটে, ইভেন কি আপনার সেখানে প্রচারণায় অনেক সময় তাদের যে হার্ডল আছে, যে অঞ্চলগুলো আছে, অনেকগুলো ইনঅ্যাক্সেসিবল অঞ্চল সেখানে আছে, সেগুলোকে তাকে অ্যাক্সেসিবল করেছে, সেখানে তাকে রিচেবল করেছে, সেখানে তার প্রচারের যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। তার একটা নেতা কর্মীকে কিন্তু কোথাও কোনো সেনাবাহিনীর দ্বারা কোথাও বাধাপ্রাপ্ত হয়নি। ইভেন আরাকানে দ্য টোটাল মিলিটারি ইজ ডিপ্লয়েড, সেখানেও এই যে যা অং সান সু কির দল যা বলেছে সেটাই করে দিয়েছে। কারণ এনএলডি একটু আগেই ডক্টর নাসির অথবা ডক্টর নমি বলছিলেন যে ওখানে যেগুলিতে তারা মনে করেছে এই সিটগুলো এখন আসার দরকার, ওগুলি বাতিল করে দিয়েছে। তো এই জিনিসগুলো, যেমন উনি তো এটাও বলতে পারতেন যে ডেমোক্রেটিক নর্মস, তো উনি তো যেমন ওনার বই ফ্রিডম ফ্রম ফিয়ার্স স্পষ্ট করে কি সুন্দরভাবে ওখানে বলা আছে কথাগুলো, যে মানুষের জন্য আকুতি, মানুষের অধিকারের জন্য আকুতি, মানুষের অধিকারের জন্য গৃহবন্দিত্ব বরণ করা, 16-17 বছর ঘরে থাকা, সবকিছু উনি করেছেন। কিন্তু এখন এই যে বলা হচ্ছে, যে এটাও ডক্টর নমির ভাষা থেকে আমি আবার বলছি, যে উনি যে ক্ষমতা না, অর্থাৎ উনি যে পজিশনটাতে আছে, ক্ষমতা কিন্তু সেনাবাহিনীর কাছে। এখানে ক্ষমতা বলে শুধুমাত্র আমরা নিজেরাই শব্দটার অপব্যবহার করছি, ক্ষমতা না, এটা হচ্ছে উনি যে পজিশনটায় আছেন, সেই পজিশনটাকে উনি পাকাপোক্ত করার জন্য, সেখানে টিকে থাকার জন্য উনি যা যা করার সেগুলো সবগুলো করেছেন। আর যদি সেটা না করতেন, উনি যদি সত্যিকারের একজন ডেসপারেট, যেমন ডেসমন্ড টুটু বলেছেন, ডেসমন্ড টুটুর কথাটা আমি আবার এখানেই আই ওয়ান্ট টু রিপিট, ডেসমন্ড টুটু বলেছেন ইউ আর দ্য জাস্ট, তোমাকে এটা প্রতিবাদ করতে হবে, ইফ ইউ ডু নট প্রোটেস্ট এগেইনস্ট দ্য অ্যাট্রোসিটিস, তার মানে তুমি কি, তুমি যারা অত্যাচার করছে, those are carrying out atrocities, তার মানে তুমি ওই দলের। তো এইটা তো প্রমাণ হচ্ছে যারা those have carried out, যারা অত্যাচারী, তুমি তাদের অত্যাচারের প্রতিবাদ করো নাই, তার মানে তুমি অত্যাচারীদের পক্ষে। ডেসমন্ড টুটু ওনাকে চিঠি লিখেছেন, সেই চিঠিতে স্পষ্ট করে বলেছেন যে তুমি যে প্রতিবাদ করছো না, শান্তির নোবেল প্রাইজ পেয়ে, আমরাও শান্তির যারা নোবেল প্রাইজ পেয়েছে তাদের পক্ষ থেকে তোমাকে বলছি প্রতিবাদ করো। যদি প্রতিবাদহীন হও, এই চিঠির ভার্সন এক্স্যাক্টলি, তাহলে প্রতিবাদহীন হলে তার অর্থ হচ্ছে তুমি অত্যাচারীর পক্ষ নিয়েছো, তার মানে অত্যাচারীর পক্ষ নাই। উনি বলতে পারতেন আমার পদের প্রয়োজন নাই, আমি 17 বছর ছিলাম, এই মানুষগুলো যারা এই ভোট দেয় নাই, 16-17 লক্ষ মানুষ, বা আমাদের এখানেই আছে 11 লক্ষ মানুষ, এই মানুষগুলো কেন ভোট দিবে না? কি তাদের পাপ, কি তাদের অপরাধ? মানুষ তো সব মানুষই। আমি যদি মানুষের কথা বলি, আমি যদি মানবতাবাদী হই, আমি যদি মানুষের অধিকার নিয়ে কথা বলি, তাহলে আমি কি সেখানে কার চামড়া কি, কার ধর্ম কি, সেটার থেকে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে হি ইজ এ হিউম্যান বিইং। আমার রিসেন্টলি যাওয়ার সুযোগ হয়েছে কয়েক মাস আগে, সেখানে আই ওয়াজ ইন, তাদের রাজধানীতে আমি গিয়েছি, সেখানে তাদের অনেক লোকজন একত্র হয়েছে, জড়িত বসছে। আমি তখন, বিকজ ইনসিডেন্টালি আপনারা হয়তো কেউ জানেন না, মাই সান বর্ন ইন বার্মা, তার একটা ওখানে সিটিজেনশিপের একটা কার্ড আছে, তার অনেক কিছু আছে, বার্থ সার্টিফিকেট আছে। তো আমি বললাম যে দেখো, তোমাদের কারণে আমার ছেলেটা খুব মনটা খুব খারাপ করে থাকে। তো সবাই একটু নড়াচড়ে, কেন, কি হয়েছে? কারণ ওরকম যখন জন্ম হয়েছিল তখন বড়সড় পার্টি হয়েছিল, অনেক ডজনস অফ জেনারেল তারা সব আসছিল, ওখানের মধ্যে কয়েকজন, তাদের বললাম যে দেখো, এখন তাকে, তার 2টা বোন আছে, ওরা সবসময় বলে কি, আরে তোর দেশের মানুষ দেখ কি করতেছে, তোর দেশের এইসব অত্যাচার করছে, এই মানুষদের এই করছে সেই করছে, তারা সব স্তব্ধ হয়েছে। আমি বলি দেখো, যদি তোমাদের এই যে নেত্রী অং সান সু কি, আমরা যখন ছাত্র ছিলাম কলেজে, আমরাও উনার ছবি গায়ে দিয়ে বুকের মধ্যে গেঞ্জি পরেছি, শার্ট পরেছি, যে উনি গণতন্ত্রের জন্য গৃহবন্দিত্ব আছে। আমরা মনে করতাম আমাদের দেশে যিনি, উনি বাবা হারিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন স্ট্রাগল করছে গণতন্ত্রের জন্য, যা করছে আমরা মনে করতাম এখানেও একজন স্ট্রাগল করছে, আমরা ওই ছবিটা গায়ের মধ্যে পড়তাম। এখন একটা জিনিস আমি তোমাদের রিকোয়েস্ট করে যাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের এই নেত্রীকে একবার বলবা, আমাদের দক্ষিণাঞ্চলে গিয়ে তোমাদের মানুষগুলোকে কোন অথৈ সাগরে, কোন কষ্টে, কোন দুর্ভোগে, কোন একটা বিপর্যস্ততার মধ্যে ঠেলে দিয়েছে। এই 8 ফিট বাই 8 ফিট
উপরে একটা সামান্য তেরপল দেওয়া, তেরপলও না, এই পলিথিনের বা খাটের উপর দিয়ে আছে। বাবা এদিকে শুলে মা এদিকে ফিরতে পারে না, বাচ্চাগুলো এদিক হলে ওদিক ফিরতে পারে না। বৃষ্টি আসলে আমি বললাম যে আমি রাস্তার মধ্যে, আমার গাড়ি থেকে অজরে বৃষ্টি আসছে, কোনো মানুষ দৌড়াচ্ছে না, এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না। কিরে বৃষ্টি আসছে, মানুষগুলো কোথাও শেল্টারে যাচ্ছে না কেন? টু আটার মাই সারপ্রাইজ, পরে আমিই বোকার মতো চিন্তা করলাম, আরে ওরা যাবে কোথাও, ওদের শেল্টারে নেই, কি বৃষ্টি আর কি তার তুফানও কি। দিস দ্য হার্ড ফ্যাক্ট, আমার চোখে দেখা। মানুষগুলো কোথাও যাচ্ছে না, কারণ সে জানে যে ওখানে গেলেও বৃষ্টির পানি পড়বে তার ঘরের ভিতরে, বরং ঘরটা কাদা হয়ে যাবে যে ঘরটাতে সে থাকে। এর থেকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির ভিতরে মাথার পানি এমনি এমনি ফেলছে। আমি সেখানে একবার গিয়ে তোমরা দেখো যে এই মানুষ নামক মানুষ অন্য মানুষকে কি দুর্ভোগের মধ্যে ফেলে দিয়েছে, কি কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। আমি এই কথাগুলি কিন্তু আমার বোম্বেতে একটা সেমিনার, আমি রিসেন্টলি এই প্যান্ডামিকের ঠিক আগে আগে আমার থেকে সবগুলি যারা ওখানে অ্যাটেন্ড করেছে সবগুলি আমার থেকে অনেক বয়সী লোক, তাদেরকে আমি একেবারে অত্যন্ত গৌরবের সাথে স্পন্দিত আমার বুকে যে স্পর্ধার সাথে আমি একটা কথা বলেছিলাম, দেখো আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি, উই আর মোস্ট ডেন্সলি পপুলেটেড নেশন ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইউ আর দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, সাইড বাই সাইড। এখন সেটা ডেসপাইট অফ দ্যাট we have accommodated over 1 million people in our southern part of our country. আমাদের দক্ষিণাঞ্চলে আমরা 11 লক্ষ মানুষকে, গণবসতির দেশ হয়ে 11 লক্ষ মানুষকে আমরা আশ্রয় দিয়েছি। And what you have done, being the most largest, they are the largest democracy in the world, but overnight you have declared over 4 million people is not your people in Assam. This is the moral standing between our two nations now. So you see who is going to be bankrupt. আমরা আজকে নৈতিকতার দিক দিয়ে আমরা স্পষ্টভাবে দাঁড়িয়ে আছি। আমরা আমাদের পায়ে অনেক শক্তি, আমাদের মাটি অনেক শক্ত নিচে যার উপর দাঁড়িয়েছে। তোমাদের মাটি টলটলায়মান, তোমরা আজকে তোমাদের মানুষকে বলছো, তাইলে এরা কোন দেশের মানুষ, ওরা কোথায় যাবে? তোমরা বলছো তোমাদের দেশে মারা ঘুনে পোকা খেয়ে ফেলছে, এগুলি কি? হাউ দিস ক্যান হ্যাপেন? আমি আরো একটা জিনিস বলি, আমাদের দেশে কিছুদিন আগে আমি বলছি, আমি রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে, এই যে আমাদের যখন নিরাপদ সড়কের আন্দোলনে আপনারা সবাই দেখেছেন, সেখানে লেখা, তুমি যদি প্রতিবাদহীন হও তবে তুমি নিঃশেষ, আর তুমি যদি প্রতিবাদ করো তবেই তুমি আমার বাংলাদেশ। আই এম ফ্রম দ্যাট কান্ট্রি, আমার দেশ সেরকম একটা দেশ, আমাদের দেশ থেকে আমরা সেটা করি। অ্যান্ড ইউ হ্যাভ নট স্ট্যান্ড বিসাইড আস, ইউ হ্যাভ নট স্ট্যান্ড বিসাইড দ্য হিউম্যানিটি। মানুষ যখন মরছে, মানুষের কষ্ট, মানুষের দুর্ভোগ, আমাদের পক্ষে, আমাদের পাশে তোমরা দাঁড়াও নাই। তোমরা আমাদের পাশে না, মানুষের পাশে তোমরা দাঁড়াতে পারো নাই। তোমাদের ভয়েস, তোমরা উচ্চকণ্ঠ হও নাই, সচকিত হও নাই। মানুষের কান্নায় তোমরা, মানুষ মুভ, ইউ আর নট মুভ। আর তোমাদের এখানে বলছে যে জিও স্টাডিজ ইজ দ্য ফার্স্ট, নট দ্য হিউম্যানিটি। হাউ ক্যান দিস বি? কেন এটা কেন হবে? তো এখানে আমাদেরও কিছু আছে, হয়তো আমাদের লুপহোল আছে, আমাদের অ্যাপ্রোচের মধ্যে কিছুটা সমস্যা হয়তো আছে, এগুলো হয়তো ঠিক হয়ে যাবে। তো এই নির্বাচনটা কিন্তু মিয়ানমারকে খুব বেশি যে কিছু দিয়েছে সেটা না, বরং মিয়ানমারের ক্ষতি হয়েছে একটা জিনিস আমি বলবো, আপনারা হয়তো সেটা অবাক, এরা বামারকে, একটা পোলারাইজেশন চলছে, বামারকে তুষ্ট করার জন্য অন্যান্য অনেকগুলো 135টা যে জাতিগোষ্ঠী স্বীকৃত, সেই জাতিগোষ্ঠী অবহেলিত হচ্ছে, তারা নির্যাতিত হচ্ছে। তাদের মধ্যে এক ধরনের, যেটাকে সেগ্রিগেশন বলি আমরা, বিচ্ছিন্নতা, তাদের মধ্যে এলিনেশন, এই ভাবটা তাদের মধ্যে কিন্তু জাগ্রত হচ্ছে। মানুষ যখন নিজেকে বিচ্ছিন্নত, তাদের মধ্যে বিষণ্ণতা আসে, সেখান থেকে মানুষের মধ্যে কিন্তু অন্য ধরনের চিন্তা। এই যে আপনি একটু আগেই রত্নমিল কারেনদের কথা বললেন, আমি ওয়াদের কথা বলবো, কোকানদের কথা বলবো। এই যে আজকে আরাকান আর্মি, সেখানে আরাকানিস, তারাও অলসো নেগলেক্টেড টু দ্য বামার। আপনি মনদের কথা বলেন, মনরাও কিন্তু, তারপর কাইয়াদের কথা বলেন, শানদের কথা বলেন, এরা প্রত্যেকেই কিন্তু আজকে, অথচ তাদের যে ফাদার ফিগার জেনারেল অং সান কিন্তু ফার্স্ট পাংলুইন এবং সেকেন্ড পাংলুইনে কিন্তু ওনার সবার কাছে সম্মিলিত অনুরোধ ছিল, আমরা সম্মিলিতভাবে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন করব, আমরা একটা লুজ কনফেডারেশনে থাকবো, আমরা, আর যদি তোমরা যারা চাও, তোমাদের শান স্টেট যদি চায় তারা চলে যাবে, তাদের দে উইল গেট দ্য সেম ইন্ডিপেন্ডেন্স, তোমরা স্বাধীনভাবে চলে যাবো। কাইয়ারা যদি চায় কারেন্ট স্টেট চলে যাবে, আরাকানরা যদি চায় আরাকান স্টেট চলে যাবে, কারণ এগুলি সবগুলি স্টেট অভিজাত ছিল এবং তারা কিন্তু ব্রিটিশ দখলপূর্ব সবাই কিন্তু স্বাধীন সত্তা নিয়ে বসবাস করেছে, আজকে তাদেরকে দূরে ঠেলে দিচ্ছে। সুতরাং আমাকে যদি বলেন মিয়ানমারের এই নির্বাচনে কি হয়েছে, এখন আমাদের দিকে একটু দৃষ্টি দেওয়া দরকার। আমরা হয়তো এবার অং সান সু কির এটা অগ্নি পরীক্ষা, গতবার হয়তো সে বলেছে যে আমি একবার ক্ষমতায় এসে আমি এই বোল্ড কোনো স্টেপ নিতে পারি নাই, তো যেটা সেটা দেখলাম চায়না, বাংলাদেশ অ্যান্ড মিয়ানমারের মধ্যে একটা কথোপকথন হয়েছে। আমার সৌভাগ্য হয়েছে সেই বিষয়টা নিয়ে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমি দীর্ঘ আলাপ করেছি।
তারা একটা অ্যাসিওরেন্স দিয়েছে, সেটা হচ্ছে তারা নির্বাচনের পরপরই তারা বলছে দে উইল সিট উইথ আস, আমাদের সাথে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেখানে অং সান সুকিকে থাকতে হবে ওই বৈঠকে, যে বৈঠকটা হবে সেখানে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী থাকেন, চায়নার পররাষ্ট্রমন্ত্রী থাকে, তারা কিন্তু অং সান সুকির অফিসের একজন মন্ত্রী বলে একটা আমলাকে পাঠিয়ে দেয়। তো এবার উনি এই কন্ডিশনটা দিয়েছেন, উনি বলছেন অং সান সুকি থাকতে হবে, শিশুকে তারা চায়না টুক দ্য লিড এবং এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাওয়া। তারা বলছে এই নির্বাচনের পরে আমরা এই প্রসেসটা শুরু করব, এই প্রক্রিয়াটা হবে। এখন দেখার পরীক্ষার বিষয় হচ্ছে অং সান সুকি তার বামার গোত্রের স্বার্থ ত্যাগ করে মানবতার জন্য কতটুকু ত্যাগ স্বীকারে প্রস্তুত হন, সেটা না হলে অং সান সুকি এমনি যেটা ডুবে আছে এবার অতই জলে ডুববেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার অনুষ্ঠানের প্রায় শেষ দিকে আমরা এই পর্যায়ে ডক্টর রহমান নাসিরউদ্দিন আপনার কাছে আসবো, একটা বিরতি দিতে যাব স্বল্প সময়ের জন্য। বিরতির পরে আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে এই দুটি নির্বাচন থেকে বাংলাদেশ কি পাচ্ছে, এক। দুই নম্বর হচ্ছে যে আমাদের নীতিগতভাবে বৈশ্বিক যে পরিবর্তনগুলো সেই জায়গায় কোনো পরিবর্তন আপনি আশা করেন কিনা, এই দুটি প্রশ্নের জবাব চাইবো। বিরতির পর আবার ফিরে এলাম। ডক্টর রহমান নাসিরউদ্দিন আপনার কাছে যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের জবাব চাই। এর আগে সম্ভবত মেজর ইমদাদ আপনি কিছু বলতে চেয়েছিলেন। না, আমি বলছি যে আমি একটু ডক্টর নওমি এবং ডক্টর নাসির এবং আপনার কাছ থেকে আপনার অনুমতি আমি একটু বিদায় নিতে চাচ্ছি, কারণ কালকে আমাদের একটা নির্বাচন, অনেকগুলো লোক এসে তারা আসছে ওই আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কালকে ডাইরেক্টরদের ইলেকশন আছে, তো যারা প্রার্থী তার মানে মার্কিন নির্বাচন আমেরিকার নির্বাচনের সাথে আমি রানিং শেয়ার হোল্ডার ডিরেক্টর, বাট যারা কালকে দুটা নতুন পদের জন্য তারা প্রার্থী, তারা আমার নিচে সবাই এসে বসে আছেন। একটু হয়তো আমি একটু রাত হয়ে যাচ্ছে, তো আপনারা আমাকে অনুমতি জানাচ্ছি আবারও কোনো একটি সুন্দর সময় অবশ্যই দেখা হবে, সে পর্যন্ত নিরাপদ এবং সুস্থ থাকবেন। ডক্টর নাসির আসসালামু আলাইকুম, ডক্টর নওমি আসসালামু আলাইকুম, যোগাযোগ থাকবে ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ডক্টর রহমান নাসিরউদ্দিন আপনার কাছে যেটি জানতে চেয়েছিলাম। হ্যাঁ, আমি টু দা পয়েন্ট বলি, কারণ অনেকগুলো পয়েন্ট আমি নোট করেছি। আমি এতক্ষণ মানে খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং আমি অলমোস্ট মেজর ইমদাদ এবং ডক্টর নওমির সাথে খানিকটা মানে ইকো করেছি, সাপ্লিমেন্ট করেছি। এখন খানিকটা রিবাটল করব। কিছু কিছু জায়গায় আমার নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, সেইটা আমি এখানে যোগ করতে চাই আর কি। আমার প্রাইমারি আমি খুব মানে একটা করে টু দা পয়েন্ট বলি, কারণ ডিটেলস অলরেডি আমরা 1 ঘন্টার উপরে আলোচনা করছি, আমাকে একটু শেষ করতে হবে। প্রথমত হচ্ছে যেটা আমি মেজর ইমদাদ থেকে শুরু করি। নাম্বার 1 হচ্ছে চীনের একটা প্রতিশ্রুতি আছে, এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, মাননীয় মন্ত্রী বলেছেন যে চীন আমাদের একটা আশ্বস্ত করেছে যে মিয়ানমারের নির্বাচনের পরে চীন আমাদেরকে নিয়ে বসবেন এবং আমাদের পক্ষ থেকে মানে অং সান সু চি ওখানে থাকে সেটা চাওয়া হয়েছে। আমি এটাকে লিখেছি, এটা নিয়ে অলরেডি। চীনের প্রতিশ্রুতি কিন্তু মেড ইন চায়না, এটা কিন্তু এখানে চীনের ভূমিকাটা অনেকভাবে আমি ব্যাখ্যা করেছি। আবার এটাও আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমি দর্শক শ্রোতাদের মানে জানায় রাখি, সেটা হচ্ছে চীনের সাথে মিয়ানমারের সম্পর্কটা কিন্তু এখন আর সেই মধুর সম্পর্কের জায়গায় এই মুহূর্তে নাই। খুব সম্প্রতি ন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট পাবলিশ করেছে, চমৎকার একটা রিপোর্ট। এবং আমি আগেই বলেছিলাম, এই অনুষ্ঠানে আমি আরেকদিন বলেছিলাম যে এখানে চীনের একটা বিরাট অর্থনৈতিক স্বার্থ কিন্তু এখানে আছে। সেখানে ডিপ সিপোর্ট করার জন্য চীন ইনভেস্ট করেছে, এক্সটেন্সিভ রাখাইন ইকোনমিক জোন করার জন্য $7.3 বিলিয়ন সেখানে করেছে। সুতরাং সেখানে প্রচুর ইনভেস্টমেন্ট চীনের কিন্তু আছে। এবং চীন কিন্তু রোহিঙ্গাদের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ চেয়ে তার যে বিনিয়োগকৃত পুঁজির স্বার্থ সে দেখবে, এটাই মানে গ্লোবাল ডিপ্লোমেসি বলে। সবচেয়ে বড় কথা হচ্ছে সাম্প্রতিক সময়ে মিয়ানমারের বিভিন্ন স্টেটে
বিশেষ করে যে আরাকান আর্মির যে একটা এখন রাখাইনে যে একটা র্যাবেলরি চলছে, এবং কাচিনে, শানে, অন্যান্য স্টেটগুলোতেও যে র্যাবেলরি চলছে, এদের কাছে অস্ত্র সাপ্লাই করার ক্ষেত্রে চীনের একটা ভূমিকা আছে, এরকম একটা জিনিস ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে। কিন্তু মিয়ানমার চীনের কাছে খানিকটা বাধা পড়েছে, কারণ যখনই মানে ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বাররা যখন কোনো রেজলিউশন অ্যাডপ্ট করতে যায়, চীনের সাপোর্ট কিন্তু মিয়ানমারের লাগে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ অসাধারণ একটা অ্যানালাইসিস দাঁড় করিয়েছে, বলেছে এখন আর চীন এবং মিয়ানমারের সম্পর্কটা হানিমুন পিরিয়ডে নাই, এদের মধ্যে খানিকটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করেছে। সেটা দুই ধরনের, একটা হচ্ছে মিলিটারি ইন্টারেস্ট, কারণ ইন্টারনালি যে সেখানে নানা ধরনের ডিসপিউট গুলো হচ্ছে, চীনের একটা ইন্টারভেনশন আছে বলে বলা হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে চীনের যে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট আছে সেটারও একটা স্বার্থ এখানে আছে। থার্ডলি, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের লেখার সাথে পাশাপাশি সম্প্রতি সিঙ্গাপুরের যে ইনস্টিটিউট অফ সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজের একটা দারুণ রিপোর্ট আছে, সেখানে যে রাখাইনে যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে ভারতের যে ইন্টারভেনশন, ভারতের যে ইনভেস্টমেন্ট, সেটা চীন কিন্তু খুব ভালো চোখে নিচ্ছে না। এবং ভারত যে চীন মিয়ানমারের সাথে একটা অ্যালাইনমেন্ট ডেভেলপ করছে, এখানে আমরা জানি যে এখানে সাউথ এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে একটা ব্রিজিং পয়েন্টের মধ্যে আছে, এবং রাখাইন হচ্ছে ব্রিজিং পয়েন্টের মধ্যে আরো মাইক্রো ব্রিজিং পয়েন্ট। আমরা জানি যে আসিয়ানের যে দেশভুক্ত 10টা স্টেট রাষ্ট্র, আমরা জানি যে কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, এই স্টেটগুলোর মধ্যে যে একটা দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারত যে একটা মোটামুটি তার যে একটা আধিপত্য বিস্তারের জায়গা ডেভেলপ করছে, সেটার গেটওয়ে হচ্ছে মিয়ানমার, এবং এইটা চীন কোনোভাবেই ভালো মতো নিচ্ছে না। ফলে চীনের সাথে মিয়ানমারের কিন্তু একটা টানাপোড়েন কিন্তু চলছে। তো এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে চীন সবসময় এই যে এই রোহিঙ্গা ইস্যুটাকে শুরু থেকে যেভাবে দেখার চেষ্টা করেছে, বাংলাদেশ যে মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করেছে, যেগুলো আমি আপনারা জানেন যে আমি এগুলো একেবারে ডিটেলস দাড়ি কমার অলমোস্ট মুখস্থ। 2017 সালে অগাস্টের 25 তারিখ যখন জেনোসাইড শুরু হলো, আমি জেনোসাইড বলছি অনেকগুলো কারণ আছে, আমি আলোচনা এখানে একবার করেছি অনেক ডিটেলস, এখন শুধু এটা বলছি যে ওই 2017 সালেরই নভেম্বরের 23 তারিখ বাংলাদেশের সাথে একটা এগ্রিমেন্ট হয় মিয়ানমার, এবং সেই যে বায়োলেটারাল এগ্রিমেন্ট মিয়ানমারের সাথে বাংলাদেশ বারবার করছে, এগুলোর পেছনে কিন্তু চীনের একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স আছে। এবং আমরা বারবার বলার চেষ্টা করছি যে মিয়ানমারের সাথে একটা মাল্টিল্যাটারাল এগ্রিমেন্ট করতে হবে, ইউএন বডিকে ইনভলভ করতে হবে, কিন্তু চীন বারবার আমাদেরকে, সুতরাং চীনের ভূমিকাটা এখানে আমরা চীন, এই জন্য বললাম চীনের আশ্বাসটা হচ্ছে মেড ইন চায়না, খুব বেশি আস্থা রাখার জায়গা নেই। আমি ডক্টর নৌমির সাথে কয়েকটা জায়গায় একটু দ্বিমত করবো বিনয়ের সাথে, সেটা হচ্ছে যে আমি এখানে, এবং মেজর এমদাদে বলেছেন যে মিয়ানমারে আমরা যে মানে সূচিকে আমরা যেভাবে মানে আমাদের পপুলার যে রিপ্রেজেন্টেশন সূচির, সেটা কিন্তু একেবারে হচ্ছে ওয়েস্টার্নের একটা প্রজেকশন, ওয়েস্টার্নের একটা কনস্ট্রাকশন। হ্যাঁ, এটা এ বিষয়ে আমি একমত যে আমাদের এখানে মনে রাখতে হবে যে মানে যে কম্পিটেন্ট ক্যান্ডিডেট গুলোর মধ্যে সুচির প্যারালাল কোনো ক্যান্ডিডেট মিয়ানমারের যে সোশিও পলিটিক্যাল যে কনটেক্সট, সেখানে আসলে আমরা পাই না। কিন্তু সুচিও কিন্তু এই আজকে এ পর্যায়ে আসছে কিন্তু মিলিটারির সাথে কম্প্রোমাইজ করে। আমি কয়েকটা হিস্টোরিক্যাল ডেটা দিচ্ছি। আমরা মনে রাখতে হবে প্রথম মানে 62 সালে যখন মিলিটারি ক্ষমতা দখল করে মিয়ানমারের, মানে তখনকার বারবার, এরপরে প্রথম সাধারণ নির্বাচন হয় হচ্ছে 1990 সালের মে মাসের 27 তারিখ। সেই নির্বাচনে কিন্তু, এই নির্বাচনটা কিন্তু পার্লামেন্ট ফর্ম করার জন্য করা হয়নি, এটা করা হয়েছিল একটা পার্লামেন্ট সাইজ একটা কনস্টিটিউশনাল কমিটি গঠন করার জন্য। সেই নির্বাচনে কিন্তু সুচির যে লীগ ফর ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কিন্তু অ্যাটেন্ড করেছিল, এবং 492টা আসনের মধ্যে 392টি আসন জয়লাভ করেছিল, কিন্তু মিলিটারি সেটাকে মেনে নেয়নি। না মেনে নিয়ে সেটাকে, সেই ফলাফলটাকে অস্বীকার করে মিলিটারি নিজেরা একটা স্টেট পিস এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করে, যা দিয়ে মানে 2011 সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কাজ করে। কিন্তু এখানে আরেকটা মনে রাখতে হবে যে এখানে এই ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির কথা বলছি, 2012 সালে কিন্তু একটা বাই ইলেকশন হয়, এবং সুচির দল সেই যে 2010 সালের ইলেকশনে কিন্তু বয়কট করে। কিন্তু এখানে মনে রাখতে হবে, কিন্তু
মানে ওই বয়কটের পরে 2 বছর পরে যখন বাই ইলেকশন হয় 25টা সিটে যখন বাই ইলেকশন, সেখানে কিন্তু সুচির দল কিন্তু আবার নির্বাচনে অংশ নেয় এবং 43টি আসন কিন্তু সেখানে লাভ করে। এরপরে আমরা জানি যে 2015 সালের নির্বাচন, কিন্তু তার আগে 2008 সালের যে নির্বাচন আমরা দেখেছি, সেখানেই কিন্তু আমরা দেখেছি যে এটা 2008 সালে যে কনস্টিটিউশন রিফর্ম, সেখানে মিলিটারি তাদের অবস্থান তৈরি করেছে। তো সুতরাং সুচি যে একেবারে আপসীন নেত্রী হিসাবে যে একেবারেই যে একটা ইমেজ ওয়েস্ট তাকে কনস্ট্রাক্ট করেছে, কিন্তু মিলিটারির সাথে কম্প্রোমাইজ করেই একটা জায়গায় কিন্তু নিজের জায়গাটা সে তৈরি করেছে, ডেভেলপ করেছে। এখানে আমি আরো একটা জিনিস বলবো, যে সেটা হচ্ছে সুচির কিন্তু এখানে এটা আমরা যে সুচির কাছে অনেক কিছু এক্সপেক্ট করি, সেটা হচ্ছে আমরা আমাদের একটা জায়গা থেকে, আমাদের একটা জায়গা থেকে আমরা দেখি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ডেমোক্রেসি হচ্ছে স্ট্যান্ড করে একটা পপুলিস্ট, একটা মেজরিটিয়ান পপুলিজমের উপর ভিত্তি করে। তো মিয়ানমারের মেজরিটি মানে এথনিক মেজরিটি বামার, তো যে বামারদের মধ্যে সুচির যে জনপ্রিয়তা, সেটা বেসিক্যালি হচ্ছে একটা বুদ্ধিস্ট ফান্ডামেন্টালিজমের উপর বেস করে তৈরি হয়েছে। সুচির পক্ষে সেই ফ্রেমওয়ার্কের বাইরে গিয়ে যে রোহিঙ্গাদের পক্ষে কোনো বক্তব্য স্ট্যান্ড নেই, এটা সুইসাইডাল, তার পক্ষে সুইসাইড করার সামিল। এটা আমরা আশা করছি বা চাইলে কিন্তু হবে না। এখানে মনে রাখতে হবে যে সুচি কিন্তু সেই বামার পপুলিজমের মধ্যে, এবং মিয়ানমারের মেজরিটি একটা স্ট্যাটিস্টিক্স আছে, মিয়ানমারের প্রায় মোর দ্যান 98% মানুষ একটা হেট ক্যাম্পেইন বলে আর কি, যে এটা মানে রোহিঙ্গাদের বিরুদ্ধে একটা বিরাট একটা নেগেটিভ একটা ডিসকোর্স, সেখানে পাবলিক ডিসকোর্স আছে, এবং সেই পাবলিক ডিসকোর্সকে যে ডিজাইন করবে সেই কিন্তু মিয়ানমারের যে মেজরিটি সোসাইটি থেকে ওটা সমাচ্যুত হয়ে যাবে। শুধু সুচির পক্ষে এই ঝুঁকি নেওয়া আসলে ডিফিকাল্ট। সুতরাং আমার যেটা মানে পয়েন্ট সেটা হচ্ছে যে সুচিকে আমরা একেবারে, হ্যাঁ সুচির অনেক স্যাক্রিফাইস আছে, অনেক, তার বাবাকে খুন করা হয়েছে, তার হাজবেন্ড, মানে এমন অনেক ধরনের স্যাক্রিফাইস আছে। তো সুতরাং কিন্তু সুচিকে একটা ডেমোক্রেটিক আইকন হিসাবে আমরা যদি দেখি, সেটাকে আমরা লোকাল কনটেক্সটে দেখলে সুচির একটা চেহারা, কিন্তু আমরা ডেমোক্রেসি বা আমরা হিউম্যান রাইটস ইস্যুকে যদি আমরা একটা ব্রডার একটা স্পেকট্রাম হিসেবে দেখি, 1948 এর ইউএন যে ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর চার্টারের ভিতরে দেখি, তাহলে সুচির কিন্তু দায়িত্ব হয়ে দাঁড়ায় যে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া, সুচির দায়িত্ব হয়ে দাঁড়ায় যে কোনো ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন স্ট্যান্ড করা, যে কোনো ধরনের ভায়োলেন্স, জেন্ডার ভায়োলেন্স, ভায়োলেন্স এগেনস্ট উইমেন স্ট্যান্ড করা, এবং মাইনরিটি, যে এথনিক মাইনরিটি গুলোর উপরে যে ওখানে এটাতে মনে রাখতে হবে, মিয়ানমারে যে রাখাইনের উপরে যে টর্চার, যে জেনোসাইড হয়েছে, এটা নিয়ে কিন্তু ইউএন ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন একটা রিপোর্ট পাবলিশ করেছে, এটা হচ্ছে অগস্ট 2018, এটা 1 বছর পরে। সেই রিপোর্ট অনুযায়ী অলমোস্ট 7,25,000 রোহিঙ্গাদেরকে বের করে দেওয়া হয়েছে, প্রায় 10,000 ইয়টসকে মানে রোহিঙ্গাদেরকে সেখানে 2 মাসের মধ্যে হত্যা করা হয়েছে, 1932 জন women and girls কে রেপ করা হয়েছে, যার মেজর হচ্ছে গ্যাং রেপ করা হয়েছে, এবং 394টি গ্রামকে কমপ্লিটলি বার্ন আর পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। সুতরাং এরকম একটা যখন ঘটনা ঘটছে আমার নিজের রাষ্ট্রের ভিতরে, এবং আমি ডেমোক্রেসির আইকন, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া, সুতরাং আমি মনে করি যে সুচির এই জায়গাগুলো একেবারেই ন্যারো বুদ্ধিস্ট পপুলিজমের উপরে দাঁড়িয়ে আছে তার এন্টার এই আইকনিক ফিগারটা। সুতরাং আমি এটা হচ্ছে আমার একটা পয়েন্ট। আমি আরেকটা ছোট ছোট 2টা পয়েন্ট এটা বলে দিচ্ছি। মেজর এমদাদ যেটা বলেছে যে সুচি মানে কনস্টিটিউশন রিফর্ম করতে পারবেন না বলেই উনি কিন্তু প্রেসিডেন্ট বা হেড অফ স্টেট হতে পারবেন, এই কথাটা ঠিক নয়। এটা হচ্ছে কি, ওখানে কনস্টিটিউশন তৈরি করে সুচি যেহেতু হাজব্যান্ড, স্বামী হচ্ছে বিদেশি এবং সন্তান বিদেশি, সুতরাং এই ক্লসের কারণেই সুচি কিন্তু সেখানে কোনো প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির পদ অলঙ্কার করতে পারবেন না। যে কারণে 2015 সালে যখন সুচির দল মানে এনএলডি যখন ব্রড মেজরিটি পায়, তখন মানে স্টেট কাউন্সিল বলে একটা পদ ক্রিয়েট করে সেই কাউন্সিলের পদে সুচিকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। ফাইনালি আমি যেটা বলবো, যেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে বামার মেজরিটির গোত্রের স্বার্থ ত্যাগ করে সুচির পক্ষে বেরিয়ে আসা সম্ভব কিনা, আমি মনে করি না, এবং সেটা তার জন্য সুইসাইডাল হবে তার জায়গা থেকে। সাথে রোহিঙ্গাদের জায়গাটা একটু রিলেট করে দিচ্ছে, আমি আগেই বলেছি রোহিঙ্গা শব্দটাই রোহিঙ্গা তারা ব্যবহার করছে না, এবং 1982-তে যে মানে সিটিজেনশিপ ল তৈরি করা হয়েছে, সেখানে যে বলা হয়েছে যে 1824 সালের
পরে 1824 সালের আগে যাদের অ্যানসেস্টরাল লিঙ্কেজ আছে, কিনশিপ লিঙ্কেজ আছে, অর্থাৎ যাদের পূর্বপুরুষ 1824 সাল কেন, যখন ব্রিটিশ এটা কলোনাইজ করে, অকুপাই করে বার্মা, তার আগে যাদের অ্যানসেস্ট্রাল লিঙ্কেজ আছে তারা মিয়ানমারের নাগরিক হতে পারবে। এই যে একটা স্টেটের যে একটা ন্যারেটিভস, সেটা আমি জেনে প্রচুর লেখালেখি করেছি, এটার প্রচুর হিস্টোরিক্যাল মানে ডাটাবেস আমাদের কাছে আছে। তবে একটা ফ্রান্সিস বুকাননের হিস্ট্রিটাকে সবাই ব্যবহার করে, সেটা হচ্ছে যে আমরা 1798 সালে ফ্রান্সিস বুকাননের যে ভোকাবুলারি যে আর্টিকেল, সেখানে যে ক্লিয়ারলি লেখা আছে একটা গ্রুপ অফ পিপল সেখানে মানে বসবাস করতো, তারা একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে কথা বলতো, সেটা রোহিঙ্গা। যেখানে আমার বইটার আমি নাম করেছি রোহিঙ্গা নয় রোহিঙ্গা। এই মানুষগুলো কিন্তু রোহিঙ্গা নামে পরিচিত। এখনো যদি আমি বলি, জিজ্ঞেস করে যাই যে আপনার নাম কি, আর রোহিঙ্গা, এরা রোহিঙ্গা। তো রোহিঙ্গা হচ্ছে একটা শ্রুতিমধুর শব্দ, ইংলিশ ফ্রেন্ডলি একটা শব্দ। এখানে আরো মজার ঘটনা আছে, সেটা হচ্ছে কি যে 1811 সালে একটা ক্লাসিক জার্নাল বলে, ক্লাসিক জার্নাল হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে তাদের যে হিস্টোরিক্যাল ডাটাবেস বলে, যে একটা অথেন্টিক সোর্স হিসেবে ব্যবহার করা হয়। সেই ক্লাসিক জার্নালের একটা ইস্যু যেটা 1811 সালে প্রকাশিত হয়, সেখানে কিন্তু একটা যে রাখাইন স্টেট, আজকে যেটা আমরা বলছি আরাকানের যে আদিবাসী যে অধিবাসী জনগোষ্ঠীগুলো আছে তাদের একটা ডাটাবেস আছে, সেখানে একটা পার্টিকুলার জনগোষ্ঠীর নাম রোহিঙ্গা মানে রোহিঙ্গা লেখা আছে। সুতরাং 1824 সালের আগে অনেক ঐতিহাসিক স্বীকৃত ডাটাবেজের মধ্যে এগুলো কিন্তু আছে। শুধু তাই নয়, আরাকানের পৃথিবীর সবচেয়ে অথেন্টিক হিস্টোরিয়ান বলা হয় মাইকেল চার্নিকে। মাইকেল চার্নি দেখানোর চেষ্টা করেছে আজ থেকে প্রায় 1000 বছর আগে রাখাইন এবং মানে আরাকান এটাকে বলছে আরাকানি বুদ্ধিস্ট এবং আরাকানি মুসলিমরা এই অঞ্চলে বসবাস করতো। আমি শুধু শেষ বলবো, ইতিহাসের এই সত্যটা কিন্তু সবাইকে জানতে হবে যে প্রায় 2000 বছরের ইতিহাসে এই যে আমরা আজকে যেটাকে রাখাইন বলছি, যেটা আমরা একসময় আরাকান ছিল, এই আরাকানকে বার্মিস্টরা শাসন করেছে মাত্র হচ্ছে 40 বছর। 40 বছর হচ্ছে কিভাবে, যখন আমরা জানি যে 1306 সালে যখন আমরা মানে এই আরাকানের তখনকার রাজাকে এখান থেকে বিতাড়িত করে, তখন এটা হচ্ছে মনে রাখতে হবে 1406 থেকে 1430 আবার কিন্তু সেখানে নর্মিকলাকে বিতাড়িত করে নর্মিকলা কিন্তু আবার সেই বার্মা পুনর্দখল করে। তাহলে তখন ছিল 40 বছর। আবার 40 বছর সেই 1430 সাল থেকে শুরু করে 1784 সাল পর্যন্ত কিন্তু এটা কিন্তু আবার এরাই শাসন করেছে, বার্মা কিন্তু এখানে ছিল না। পরে বার্মিজ কিং বোদাপায়া আবার এসে এটা দখল করা হচ্ছে 1784 সালে। 1784 সালের পরে ব্রিটিশ আসছে 1824 সালে। এখানে 40 বছর, ওখানে হচ্ছে 24 বছর, এখানে 40 বছর, সর্বসাকুল্যে 64 বছর। এই পুরো 2000 বছরের ইতিহাসে বার্মিসরা আরাকানকে শাসন করেছে কেবল 40 বছর। শুধু তাই নয়, যখন 1948 সালে যখন বার্মা যখন স্বাধীন হয়, ডিকলোনাইজড হয়, 1951 সালে প্রথম নির্বাচন হয়। সেই নির্বাচনে আজকে যেটা আমরা রাখাইন বলছি, যে আরাকান স্টেট থেকে 3 জন রোহিঙ্গা কিন্তু পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন। আমরা এম এ গাফফারের কথা জানি, সুলতানের কথা জানি এবং আবুল বাশারের কথা জানি, অর্থাৎ এই জায়গা থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন। কিন্তু আজকে বাংলাদেশে আছে প্রায় মোর দেন 11 লাখ মানুষ, বাংলাদেশের রোহিঙ্গারা বসবাস করে, এবং মিয়ানমারে আছে প্রায় 4.5 থেকে 5 লাখ। এরা কেউ কিন্তু আজকে ভোটাধিকার পর্যন্ত নাই। সুতরাং এগুলোকে কিন্তু ইতিহাসের সত্যগুলোকে ইচ্ছে করলে মুছে ফেলতে ডক্টর রহমান নাসিরউদ্দিন, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। ডক্টর রহমান নাসিরউদ্দিন, আপনাকে শুনতে পাচ্ছি না, সম্ভবত নেটওয়ার্কের জটিলতার জন্য। দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা ওনাদেরকে সংযুক্ত করতে পারলে আবারও হয়তো কথা বলবো। ডক্টর নওমি শুনতে পাচ্ছেন আমাকে?
জি, আমি শুনতে পাচ্ছি। ডক্টর রহমান নাসিরউদ্দিন সংযোগ হারিয়েছেন। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি। এই পর্যায়ে আপনার কাছ থেকে, আপনি তো দুইজনের আলোচনা শুনলেন, আপনার কাছ থেকে সর্বশেষ আপনার কোনো বক্তব্য যদি থাকে। যে অত্যন্ত সুন্দর এবং বিস্তারিত আলোচনা ওনারা করেছেন, আমার সেরকম যোগ করার কিছু নেই। শুধু একটি কথা, যে বাংলাদেশের জন্য এই যে দুটো নির্বাচন হয়ে গেছে, এক্ষেত্রে আমরা কি আশা করতে পারি? তো আমি বলবো আমাদের খুব বেশি আসলে আশাবাদী হওয়া উচিত না, কারণ যখনই এক্সপেকটেশন থাকবে, আশা থাকবে, তখন কষ্টও থাকবে। তো সেক্ষেত্রে আমরা সবচেয়ে মিনিমাম স্ট্যান্ডার্ডটা রাখতে পারি, যে যেহেতু বাইডেন উনি ক্ষমতায় এসেছে এবং ডেমোক্রেটদের একটা প্রবণতা আছে যে এইড, ইন্টারন্যাশনাল এইডটা নর্মালি তাদের আমলে তারা একটু বেশি দিয়ে থাকে রিপাবলিকদের তুলনায়। সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ যদি রোহিঙ্গাদের ব্যাপারে কোনো ডিউরেবল সলিউশন বা হোলিস্টিক ইন্টারভেনশনে যেতে চায়, সেক্ষেত্রে আমাদের একটু আমাদের ফান্ডিং পাওয়ার একটু বেশি সম্ভাবনা আছে, এবং সেটার উপর ভিত্তি করে আমরা মোর হোলিস্টিক ইন্টারভেনশনের কথা ইনভেশন করতে পারি। আমরা এতদিন পর্যন্ত যেভাবে রোহিঙ্গা ক্রাইসিসটাকে অ্যাড্রেস করেছি, সেটা আমরা করেছি কারণ উইথ হোপ যে something will happen, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। জি জি জি, প্লিজ ডক্টর নমি, প্লিজ কন্টিনিউ। জি, আচ্ছা, আমি অল্প একটু বলি, আবার শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের এটা আমরা করেছি উইথ হোপ যে একটা কিছু হয়ে যাবে, এর ভিতরে তারা হয়তো মিয়ানমারে ফেরত যাবে, কিন্তু আপনারা দেখছেন বছরের পর বছর হয়ে যাচ্ছে, এবং সামনের 2-3 বছরেও তো এই সমস্যার কোনো সলিউশন হবে এরকম কোনো আশা দেখা যাচ্ছে না। যদি আমরা সক্ষমও হই যে একটা ভালো পিসফুল একটা নেগোসিয়েশন শুরু করতে মিয়ানমারের সাথে, স্টিল ইট উইল টেক মোর দেন ইয়ার তো এই সমস্যা, এই পুনর্বাসনের ব্যাপারগুলো সমাধান করতে। সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের একটু ভেবে দেখার দরকার রয়েছে, আমরা কি ওনাদেরকে একটা ছোট্ট জায়গায় এরকম কনফাইন করে রাখবো কিনা, কারণ এর ফলে তারা কোয়ালিটি এডুকেশন থেকে ডিপ্রাইভ হচ্ছে, তারা ওয়াটার স্যানিটেশন, একটা হেলদি এনভায়রনমেন্ট থেকে ডিপ্রাইভ হচ্ছে। সেক্ষেত্রে আমরা কিভাবে তাদেরকে ইন্টিগ্রেট করতে পারি, এবং এর ভিত্তিতে আমরা কিভাবে একটা হোলিস্টিক ইন্টারভেনশন ডিজাইন করতে পারি, যে ক্ষেত্রে আমরা রোহিঙ্গা যে জনগোষ্ঠী রয়েছে তাদের কোয়ালিটি এডুকেশন, হেলথ কেয়ার এবং উইমেন রাইটস, জাস্টিস সিস্টেম ব্যাপারগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি। কারণ এরকম যদি বছরের পর বছর যদি একটা 5 লাখ 6 লাখ জনগোষ্ঠীকে আমরা এক জায়গায় এরকম রেখে দেই, ইটস ভেরি রিস্কি। কারণ প্রথম হচ্ছে তারা বেসিক হিউম্যান রাইটস থেকে ডিপ্রাইভ হচ্ছে, তাদের হিউম্যান রাইটস গুলোকে তারা অ্যাকচুয়ালাইজ করতে পারছে না। সেকেন্ডলি হচ্ছে ইট উইল বি এ ব্রিডিং গ্রাউন্ড ফর রিলিজিয়াস এক্সট্রিমিজম অ্যান্ড আদার কাইন্ড অফ ইনসার্জেন্সি। সেক্ষেত্রে আমরা আসলে ভাবতে পারি কিভাবে আমরা একটা হোলিস্টিক ইন্টারভেনশন ডিজাইন করতে পারি, এবং সেক্ষেত্রে আমরা ইউএস এর যে ডেমোক্রেটরা ক্ষমতায় আছে, তাদের ডেফিনেটলি তাদের প্রেজেন্ট একটা ইন্টারন্যাশনাল এইড স্ট্রাকচারে একটা বড় কিন্তু ভূমিকা রাখবে। তো এই সুযোগটাকে আমরা কিভাবে ক্যাপচার করতে পারি, তো একটা মানে প্র্যাকটিক্যাল একটা কথা বললাম আর কি। এখন একটু প্র্যাকটিক্যাল হয়ে কিভাবে চিন্তা ভাবনা করা যায় যে ডেমোক্রেটদের প্রেজেন্স এবং তাদের যে একটা প্রবণতা রয়েছে যে এইডকে বাড়ানো, সেটাকে আমরা কিভাবে ক্যাপচারটা করে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বা রিফিউজি হিসাবে যারা আমাদের দেশে আছে তাদেরকে কিভাবে একটা কোয়ালিটি লাইফ দিতে পারি, সেটা আমরা একটু চিন্তা ভাবনা করে দেখতে পারি। তো আমি আর বেশি বলবো না, যেহেতু লাইনটা কেটে গিয়েছে। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। রহমান নাসিরউদ্দিন, একদম অল্প সময়ের মধ্যে যদি আপনি শেষ কথাটি বলতেন। আমার শেষ কথাটি হচ্ছে এরকম, আমি সবসময় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের যে বাংলাদেশে যে 11 লক্ষেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আসছে, এই রোহিঙ্গাদের বিরুদ্ধে একটা এন্টি রোহিঙ্গা একটা পাবলিক ডিসকোর্স কিন্তু ডেভেলপ করছে, এবং আমি মনে করি এটা খুবই অন্যায্য। কারণ হচ্ছে রোহিঙ্গারা কিন্তু এখানে মানে ইচ্ছে করে আসে নাই বা বেড়াতে আসে নাই, বা তারা কিন্তু এখানে আসতে বাধ্য হয়েছে। আমি মনে করি যে তাদের কারণে বাংলাদেশে অনেক ধরনের সমস্যা হচ্ছে, এটাও আমি মানছি, এটাও মেনে নিচ্ছি। আমি মনে করি যে হ্যাঁ হচ্ছে, যে স্থান বিশেষ উকিয়া টেকনাফের যে জনগোষ্ঠী তারা সবচেয়ে বেশি এখানে ভিকটিমস, এবং তাদের ওখানকার ইকোলজিক্যাল সেটিংস, ওখানে যে গবাদি পশু যে চারণ ক্ষেত্র, সেটা শিক্ষা ব্যবস্থা, ওখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, অনেক ধরনের অবকাঠামোর উপর একটা চাপ পড়েছে, অনেক ধরনের সমস্যা বাংলাদেশে হচ্ছে। এবং রোহিঙ্গাদের মধ্যে এখন ইনফাইট হচ্ছে, মানে মারামারি হচ্ছে, মানে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দলগুলো হচ্ছে, এগুলোর কারণে ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এবং বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা বড় amount of money সেখানে ইনভেস্ট করতে হচ্ছে, অ্যাপার্ট ফ্রম হ্যাভিং আ লট অফ ফরেন এইডস। তারপরে যে ভাষাঞ্চরে বাংলাদেশে প্রায় 3,900 কোটি টাকার মতো খরচ করে তৈরি করা হয়েছে। তো রোহিঙ্গাদের পিছনে বাংলাদেশের মানুষের করের টাকার একটা বড় অংশ যাচ্ছে। এগুলো সবকিছুই আমি মনে করছি। অ্যাট দ্য সেম টাইম
তাদের জন্য মানুষ হিসাবে তাদেরকে দেখতে হবে, তারা কিন্তু একটা জেনোসাইডের একটা জেনোসাইডাল অ্যাটেম্প্ট থেকে মানে জীবনকে বাঁচানোর জন্য প্রাণের ভয়ে মানে জানের মায়া নিয়ে তারা পালিয়ে আসছে। এবং আমি 2017 সালের আগস্টের 25 তারিখের পরে আমি ওখানে ছিলাম। আমি প্রায় 500 ট্রমাটাইজড মানে মানুষের ন্যারেটিভস আমি একেবারে কালেক্ট করেছি, যেগুলো মানে আনএক্সপ্লেনেবল। তো এরকম একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে অনেক আছে যাদের পুরো পরিবারকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরকম দেখেছি। প্রচুর মানে গ্যাং রেপড ভিকটিমস এর আমি ন্যারেটিভস কালেক্ট করেছি। আমি দেখেছি কি পরিমাণ মানে টর্চারের ভেতর দিয়ে তারা এখানে আসছে। তো সুতরাং এখানে দেখতে হবে সেটা হচ্ছে যে আমি সবসময় বলি ইন্টারন্যাশনাল রিফিউজি ম্যানেজমেন্টের একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড আছে, যেটাকে বলে বার্ডেন শেয়ারিং। বার্ডেন শেয়ারিং হচ্ছে যে রোহিঙ্গারা যখন বা যে কোনো একটা মানে রিফিউজিরা যখন এই ধরনের প্রসিকিউশন শিকার হয়, তারা নিয়ারেস্ট বর্ডারটা ক্রস করে নিয়ারেস্ট কোন স্টেটে গিয়ে কোনো রকম আশ্রয় গ্রহণ করে। তো তার মানে হচ্ছে ওই নিয়ারেস্ট স্টেটটারই সব দায় দায়িত্ব, এটা কিন্তু নয়। আন্তর্জাতিক কমিউনিটির এখানে একটা বার্ডেন শেয়ারিং এর একটা ব্যাপার আছে। শুধুমাত্র আমি এটা অনেকবার আমি এবারও বলার চেষ্টা করেছি, আমি আল জাজিরাতে লিখেছি যে শুধুমাত্র কিছু ফাইন্যান্সিয়াল এইড দেয়া, তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করা কিন্তু প্রবলেম সলিউশন না, এটা প্রবলেমকে সাস্টেইন করা। এটাকে কি করে একটা কম্প্রিহেন্সিভ একটা হোলিস্টিক অ্যাপ্রোচের ভেতর দিয়ে এই প্রবলেমটা রিজলভ করা যায়। যেহেতু বাংলাদেশ রিপাট্রিয়েশনটাকে গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশ 2 দফা রিপাট্রিয়েশন অ্যাটেম্প্ট নিয়েছে, আমরা জানি 15th of November 2018 এবং 22nd of August 2019 2 দফা কিন্তু ব্যর্থ হয়েছে মিয়ানমারের কারণে। কারণ মিয়ানমারের অনাগ্রহ, তাদের কোনো ধরনের প্রস্তুতি নাই, সব ধরনের তালবাহানা তারা কিন্তু করছে। সুতরাং ইন্টারন্যাশনাল কমিউনিটির কাজ কিন্তু বাংলাদেশকে প্রেসার দিয়ে না, রাদার বাংলাদেশকে প্রেসার দিয়ে যাচ্ছে। তারা যদি মিয়ানমারকে একটা প্রেসার ক্রিয়েট করতে পারে যে এই মানুষগুলো তোমাদেরকে এদেরকে নিতে হবে। বাংলাদেশ গভর্নমেন্ট যে একটা বিরাট মানবিক বিপর্যয় থেকে বাঁচানোর জন্য রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে, এটা তো বাংলাদেশের অপরাধ নয়। তার চেয়ে বড় কথা হচ্ছে এই আশ্রয়টা হচ্ছে ফর টাইম বিং, ইটস নট এ পার্মানেন্ট সেটেলমেন্ট। এটা কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বুঝতে হবে। এবং তারা যেমন 22 তারিখ অক্টোবরে একটা মানে যারা ডোনার্স তাদের একটা মিটিং করেছে এবং সেখানে তারা 10 বছর মেয়াদী পরিকল্পনা করছে কিভাবে 10 বছর তারা রোহিঙ্গারা বাংলাদেশে থাকবে, এটা প্রস্তুতি নিয়ে তারা পরিকল্পনা করছে। বিষয়টা তা না করে ফেস বাই ফেস করি কি করে মিয়ানমারে আমরা অলরেডি নানান ধরনের সাজেশন গুলো আসছে, যেমন যে কফি আনান কমিশনের যে রিকমেন্ডেশনস গুলো আছে সেগুলোর ভিত্তিতে একটা সলিউশনে যাওয়া যায় কিনা, প্রয়োজনে একটা সেফ জোন করা যায় কিনা, ইউএন পিস ট্রুপ দিয়ে সেখানে একটা প্রাইমারিলি যে একটা গ্রুপকে আমরা পাঠানোর পরে সেখানে তারা যদি একটা ভালো একটা তাদের লাইফ সেফটি মোটামুটি ইনশিওর করে, এই জিনিসগুলো নিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটির কিন্তু কোনো মাথা ব্যথা নেই। তারা শুধু বাংলাদেশের উপর প্রেশার ক্রিয়েট করছে এবং যে পরিমাণ মানে তাদের জন্য তাদের যে রিফিউজি ম্যানেজমেন্টের যে পরিমাণ মানে ক্যাপিটাল অ্যাকুমুলেশনের মানে প্রশ্ন আসছে তাও তারা ঠিক মতো দিচ্ছে না, বাংলাদেশের ঘাড়ের উপর দিয়ে সবাই চালাচ্ছে। সুতরাং আমি শেষ করব এটা বলে যে রোহিঙ্গাদেরকে এখানে দায়ী করা যাবে না, যেটাকে একাডেমিক ল্যাঙ্গুয়েজ বলে ব্লেমিং দ্য ভিকটিমসদেরকে ব্লেম করা যাবে না। পাশাপাশি আবার বাংলাদেশকেও এই রেসপন্সিবিলিটি যে ফর ইনডেফিনিট টাইমের জন্য ক্যারি করতে হবে, এটাও কিন্তু গ্রহণযোগ্য না। আমি মনে করি ইন্টারন্যাশনাল কমিউনিটি কেন সামনে আসতে হবে, শুধু চীনের আশ্বাসের উপরে বিশ্বাস করে মানে বসে থাকলে খুব বেশি দাঁড়াবে না। এবং আমি মনে করি যে এইটা যত দ্রুত তাদেরকে, এবং আমি অনেক রোহিঙ্গাদের উপর কাজ করি, আমি ওদের সাথে কথা বলেছি অনেক দীর্ঘদিন, আমার প্রায় 2 দশকের উপরে অভিজ্ঞতা আছে তাদের সাথে কাজ করার। তারা এখনো টাইম এন্ড এগেইন তারা তাদের মেজরিটি বলার চেষ্টা, আমরা আমাদের দেশে ফেরত যেতে চাই, কিন্তু তাদের সেফটিটা এনশিওর করতে হবে, তাদের লিগাল রিকগনিশন নাগরিকত্বের প্রশ্ন আসবে, তাদের একটা নিরাপদ, এইগুলো তো এনশিওর করতে হবে। নাহলে যে মৃত্যুর ফাঁদ থেকে তারা পালিয়ে এসেছে সেই মৃত্যুর ফাঁদে আবার নতুন করে পা দেবে কেন? তো আমার মনে হচ্ছে বিষয়টাকে এভাবে একটা মানে সিঙ্গুলার একটা ইউনিলিনিয়ার ফ্রেমওয়ার্ক না দেখে আমরা যদি একটা কম্প্রিহেন্সিভ পার্সপেক্টিভে দেখি এবং তাদের হিউম্যান রাইটস গুলো যদি এনশিওর করা যায় সেটাও যদি আমরা দেখি, তাহলে ইন্টারন্যাশনাল অ্যাক্টরস গুলোকে আমরা যদি একটু অ্যাক্টিভেট করতে পারি তাহলে হয়তো এটার একটা সলিউশন হবে। তবে শেষ করব এটা বলে, মিয়ানমারের নির্বাচন রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো মানে ইতিবাচক রোল প্লে করবে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ মেজর আমদাদুল ইসলাম,
অনেক ধন্যবাদ ডক্টর রহমান নাসিরউদ্দিন, অনেক ধন্যবাদ ডক্টর শিরিন শাহজাহান নওমি, আপনাদের তিনজনকে। দর্শক আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় আমরা আজকে আলোচনা করলাম এই বিষয়টি, বিশেষত আমেরিকা এবং মিয়ানমারের নির্বাচন নিয়ে। তো আবারও কোনো একটি নতুন বিষয় নিয়ে এই অতিথিদের সাথে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ভালো থাকতে হবে, ভালো থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর একটি পৃথিবীতে আবারও দেখা হবে এই প্রত্যাশা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।